তো কারণ আমি যা সত্যি কথা বলতে, দেখুন আমি ফার্স্ট ক্লাসে যেটা পড়িয়েছিলেন না, হুম এখন 8টা ক্লাসের পরে আমাকে যদি ওটা জিজ্ঞাসা করে ডাইরেক্টলি তুরন্ত আমি বলে দিতে পারবো যে প্রথম ক্লাসে কি কথা হয়েছিল, কিন্তু হুম পার্টিকুলার এন্ড টু এন্ড আপনি যেভাবে করছেন বা এটা এটা একটা থাকলে মানে আমার কাছে রইলো, আমি সেটাকে খুলে না পরেও আমি দেখতে পারবো। হুম কারণ কোড ভুলে যাওয়ার চান্স সব থেকে বেশি। কোড ভুলে যাও, তাতে ক্ষতি নেই, কনসেপ্ট ভুলে যাও না যাই ভালো। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট ওই জন্যই আর কি বললাম স্যার। কোড ভুলে যাওয়াতে কোনো ক্ষতি নেই, কারণ কোড অলরেডি অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু কনসেপ্ট যদি ভুলে যাও তাহলে মুশকিলে পড়ে যাবে। কনসেপ্ট কখনো ভোলা উচিত না। সেই কারণে মেন ব্যাপার হচ্ছে কি, আমি সবসময় একটা জিনিস মাথায় দেবো এবং এটা বলবো, কখনো হুম। কি লিখছি তার উপর কনসেন্ট্রেট না করে কি বলছিস তার উপর কনসেন্ট্রেট করাটা ভালো। হ্যাঁ, সেটা অবশ্যই স্যার, বাট আমি মানে কারণ ব্যাপারটা হচ্ছে কি, যেটা লিখছি সেটা আমি সেটা আমি অলরেডি সেটা আমি সেটা অলরেডি আমি কোডিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তা কোডিংটা দিয়ে দেওয়ার জন্য কোডিংটা তো তুমি দেখতে পাচ্ছ, এবার মেন হচ্ছে কনসেপ্টটা আপনি যেগুলো কথা। বলছেন, আমি অ্যাকচুয়ালি আমার ওটাই বলার উদ্দেশ্য। আপনি যেটা বলছেন পার্টিকুলারলি ওই সমস্ত ব্যাপারটা একটা থাকলে আমি শুনলে আমার পুরো ব্যাপারটা চোখের সামনে ভাসবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কি। দেখো, ব্যাপারটা হচ্ছে আমি যখন শিখেছিলাম তখন তো ক্লাসরুম ট্রেনিং হতো, তখন তো আর হুম, হুম। রেকর্ডিংয়ের সেশন ছিল না। তো সেই সময় মনে রাখা ছাড়া কোনো উপায় থাকতো না। হ্যাঁ, এখন তো অনলাইন সেশনে তবুও রেকর্ডিংয়ের একটা সুযোগ রয়েছে। হ্যাঁ, correct। আহ, যদিও অনেকে বলে যে সামনাসামনি বসে ক্লাস করবো, সামনাসামনি বসে ক্লাস করার থেকে তো অনলাইন ক্লাসই তো বেটার, যেখানে রেকর্ডিং এটা থাকছে। তো অ্যাটলিস্ট রেকর্ডিং থাকে। অর্ডার করে আছে শুরু হয়ে গেল। ওকে, তো এবার হচ্ছে কল ব্যাক। কল ব্যাক বেসিক্যালি কী প্রবলেমের জন্য কল ব্যাককে ইউজ করা হয়? কল ব্যাক হচ্ছে কি, যখন কি না আমরা কোনো ডেটাকে কোনো একটা পার্টিকুলার জায়গাতে প্রিন্ট করাতে চাই, তখন বেসিক্যালি কল ব্যাকের হেল্প নেওয়ার দরকার পড়ে, ঠিক আছে? হুম, বেসিক্যালি কীরকম ব্যাপারটা, এখানে দেখো, এই মাই ডিসপ্লে একটা ফাংশন, ঠিক আছে? এখানে যেটা হুম, এক্সাম্পলটা দেখাচ্ছে, এখানে এক্সাম্পলটা খুবই ভালো লিখেছে, তাই জন্য এটাকে ফলো করতে বলছি। এখানে মাই ডিসপ্লেয়ার বলে, মানে এখানে কী হলো, একটা ফাংশন বানিয়েছে যেটা কাজ হচ্ছে ডিসপ্লে করাবে, ঠিক আছে? হুম, এখানে আরেকটা অপশান দিয়েছে ক্যালকুলেটর, যেখানে দুটো নাম্বার পাঠিয়েছে, ঠিক আছে? হুম, দুটো ক্যালকুলেটর, মানে দুটো নাম্বারকে প্লাস করে এখানে একটা সাম পাঠিয়েছে, এবং সেটাকে কী করছে, 5 + 5 রেজাল্ট 10, এবং সেই 10 রেজাল্টটাকে এই ডিসপ্লের মধ্যে সেট করে দিয়েছে, ঠিক আছে? হুম। তাহলে কি কী হলো, এইখান থেকে এই ডেটাটা রিটার্ন হয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হলো, এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হওয়ার পর এই ডেটাটা শো করছে। আর ওকে, একটা ফাংশনের মধ্যে দিয়ে পাস করিয়ে পাস দিল। করেছে, যেটা আমরা ন্যাচারাল করে থাকি, রিটার্ন টাইপ ফাংশন আমি ইউজ আমি করলাম। আমি একটা লাইভ এক্সাম্পল বলি, যখন আমরা প্যারেন্ট টু চাইল্ড কম্পোনেন্টে কল করি তখন আমরা, না প্যারেন্ট টু চাইল্ড তো না, সরি চাইল্ড টু প্যারেন্ট যখন কল ডেটা পাঠানো থাকে তখন আমরা কল ব্যাক ইউজ করি, কারেক্ট? প্যারেন্ট টু চাইল্ড, না, হ্যাঁ, চাইল্ড, না না, না 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 স্যার, চাইল্ড টু প্যারেন্ট। চাইল্ড টু প্যারেন্ট টু চাইল্ড প্যারেন্ট, তো প্রপস দিয়ে হয়ে যাবে। চাইল্ড টু প্যারেন্ট, প্যারেন্ট টু চাইল্ড যাই করি না কেন, ঠিক আছে, হ্যাঁ, তার জন্য আমাদের কল ব্যাক ওইভাবে ইউজ হয় না। চাইল্ড টু প্যারেন্ট যখন আমরা করি, মানে কম্পোনেন্টের ক্ষেত্রে, ওটা ইভেন্টের সঙ্গে বাইন্ড হয়, ওটা ওটা ইভেন্ট বাইন্ডিং হয়, ঠিক আছে? বাইন্ডিং হয়। ওটা না স্যার, আমি রিঅ্যাক্ট নেটিভে বললাম, কারণ আমি ওরকম ভাবে কোড লিখেছি, আমি ওই জন্যই বললাম। হ্যাঁ, তো ঠিকই লিখেছো না,
ওখানে যে ফাংশনটা যেটা তুমি ওখানে ডিক্লেয়ার করো মানে অ্যাজ এ প্যারামিটার, ওইটাকেই তুমি ইভেন্টের সঙ্গে যখন লিঙ্ক করছো, মানে ওখানে একটা ওই ফাংশনটাকে যখন কল করে দিচ্ছ, ওটা বেসিক্যালি কী করছো, তুমি একটা বাটনের উপর যখন ক্লিক হচ্ছে, বাটন ক্লিকের উপরে, হ্যাঁ বাটন ক্লিকের উপরে করছে বাটন ক্লিকের উপরে বা বাটন ক্লিকের ফাংশনের মধ্যে তুমি ওই ফাংশনটাকে কল ফাংশন। করে দিচ্ছ, যার মধ্যে তুমি প্যারামিটার পাস করে দিচ্ছ, এবং সেই প্যারামিটারটাই কল হচ্ছে গিয়ে প্যারেন্টে গিয়ে। ডেফিনেটলি এটা 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 একটা কল ব্যাক ফাংশনেরই একটা উদাহরণ। কিন্তু এই যে ইভেন্ট, এইটা পাস হচ্ছে কি ইভেন্টের উপর বেস করে, কারণ যে মুমেন্টে ইভেন্টটা জেনারেট হচ্ছে সেই মুমেন্টে ওই আউটপুটটা জেনারেট হচ্ছে, কারেক্ট। ঠিক আছে। কিন্তু ওই ইভেন্টটা কিন্তু ইনস্ট্যান্ট জেনারেট হয়ে আউটপুট দিচ্ছে না, ইভেন্টটা আউটপুটের জায়গাটা আলাদা, ইভেন্টটা জেনারেট হচ্ছে আলাদা জায়গায়, সেই হিসাবেই ডেটাটা পাস হচ্ছে। এবং সেই কারণের জন্য কী হচ্ছে, যে মুমেন্টে ইভেন্ট পারফর্ম করছে সেই মুমেন্টেই ডেটা যাচ্ছে, যখনই ইভেন্ট শেষ ডেটা যাওয়াও শেষ। তো এই কারণের জন্যই কিন্তু আমাদের কলব্যাকটা ইউজ হয়। কারণ এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে যখন কাজ হচ্ছে এটা লাইন বাই লাইন কাজ হচ্ছে, ডিসপ্লেয়ার আছে, ক্যালকুলেটর আছে, এবার ক্যালকুলেটারে ডেটা ক্যালকুলেট হয়ে ডিসপ্লেয়ারে দিয়ে দিচ্ছে, কারণ এটা হচ্ছে স্ট্যাটিক ডেটা, মানে স্টেপ বাই স্টেপ প্রসেস করে বেরিয়ে গেল অন লোডিংয়ে, মানে যখন এটা লোড হচ্ছে সেই সময়ই এটা কাজ করলো। কিন্তু যখন অলরেডি ডেটা সমস্ত লোড হয়ে গেছে কিন্তু কখন ডেটা আসবে তার কোনো সিওরিটি নেই, তখন আমরা অ্যাকচুয়ালি কলব্যাকের হেল্প নিই। মানে যখনই ইভেন্ট পারফর্ম করবে, যখনই ডেটা কোনো একটা ইভেন্ট পাবে, তখনই সেই মুমেন্টে তার একটা এফেক্ট ডিসপ্লেতে শো করবে। তো এই হচ্ছে বেসিক্যালি কনসেপ্ট। ইভেন তুমি যেটা বলছো সেটা অবভিয়াসলি ঠিকঠাকই বলেছো। এবার এইটাই হচ্ছে ব্যাপার এখানে, এই যে জিনিসটা, এই কলব্যাকের জন্য এইভাবে দুটো প্যারামিটার পাস করেছে এবং সেই প্যারামিটারটা এখানে সাম ভ্যালু পাস করেছে এবং তারপরে এখানে আউটপুটটা শো করছে। এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। এবং এইখানে কী হচ্ছে, নাম্বার প্যারামিটারগুলোকে সেট করে এখানে ওই নাম্বার ক্যালকুলেশন ক্রিয়েট করে এখানে দিয়েছে। এটা বেসিক্যালি রিমুভ নেগেটিভ নাম্বার যেগুলো থাকবে সেগুলোকে পাস করে দিয়ে অনলি পজিটিভ ডেটাগুলোকে শো করাবে। এবং এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি এক্সট্রা কিছু তেমন ফাংশনসই লেখেনি। রিমুভ ন্যাক বলে লিখেছে বটে, কিন্তু রিমুভ ন্যাক কি কোথাও, হ্যাঁ এখানে এখানে করেছে। এখানে কী হচ্ছে, নাম্বারগুলো পাঠাচ্ছে, যেখানে নাম্বারসটা পাঠিয়েছে এবং তারপরে এখানে নাম্বারটা এখানে গেছে, সমস্ত নাম্বার কল মানে সমস্ত ডেটা নিচ্ছে এবং সেই ডেটাটা নিয়ে কলব্যাকের মধ্যে চেক করছে যে ওইটা আছে কি নেই। যদি কলব্যাকে থাকে তাহলে আর পুশ করবে না, কি বলছে এক্স, আচ্ছা কলব্যাক যদি থাকে তাহলে মাই অ্যাডের মধ্যে পুশ করছে, এইভাবে জিনিসটাকে রেডি করলো। আচ্ছা এখানে অ্যারেটা রেডি করলো, কিন্তু আচ্ছা এখানে পুস্ট, এখানে বেসিক্যালি কী করছে, কলব্যাকের মধ্যে সমস্ত নাম্বারগুলোকে দিয়ে দিয়ে, ঠিক আছে, সমস্ত নাম্বারগুলোকে দিয়ে দিয়ে এইখানে অ্যাকচুয়ালি লজিকটা লাগিয়েছে। মানে বেসিক্যালি করলো কি, লজিকটা স্যার অ্যাকচুয়ালি লাগানো আছে উপরের পজ নাম্বারস বলে যেটা লেখা আছে, লজিকটা ওখানে লাগানো আছে। হ্যাঁ লজিকটা লাগানো আছে এইখানে, লাগানো আছে, আর এইখান থেকে রিটার্নটা ইউজ করে বেসিক্যালি কী করেছে, যেটা যেটা বড় থাকবে সেটাই একমাত্র এখানে শো করবে, এই হিসাবে কাজ করছে। এবার এটা যদি রিমুভ ন্যাক বলছে, কিন্তু এখানে যদি আমার লেস দ্যান 0 করে দিতাম তাহলে তো ন্যাবি মানে নেগেটিভ সংখ্যাগুলোই তো দেখাতো, কারণ যা করছে সেটা তো এই লজিকটার উপর বেস করেই করছে, এই লজিকটার উপর বেস করেই তো করছে জিনিসটা। আর ওখানে একটা ফর লুপের মধ্যে ওটাকে চালিয়ে দিয়েছে, প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে চেক হচ্ছে, আর যদি পাস করে তাহলে ওই মাইয়ার এর মধ্যে স্টোর হচ্ছে, না হলে মাইয়ার থেকে বের করে দিচ্ছে। তো এই হিসাবে বেসিক্যালি এখানে ইন্টেলিজেন্টলি এই কলব্যাকটাকে ইউজ করেছে, ভালো করেছে জিনিসটা, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি কলব্যাক। কিন্তু অ্যাকচুয়ালি এর কলব্যাকটা এইটা তো হচ্ছে জিনিস, কিন্তু এই কলব্যাকটাকে ইউজ করা হয় যখন কিনা আমরা কোনো অ্যাসিং ডেটাকে নিয়ে কাজ করি।
ঠিক আছে, এখানে অ্যাসিঙ্ক্রোনাস অপশান আসছে। অ্যাসিঙ্ক্রোনাস অপশান বলতে যেখানে কিনা আমাদের টাইম আউট, সেট টাইম আউট যেটা রয়েছে, এটা একটা কী হচ্ছে ফাংশন, কখন চলবে তার একটা ইভেন্ট পারফর্ম করছে, মানে যে মোমেন্টে ফাংশনকে কল করবে তখন গিয়ে আমরা ডেটাটাকে শো করতে পারবো। তো এখানে টাইম আউট হচ্ছে একটা ফাংশন যার মধ্যে ফাংশনকে কল করা হচ্ছে 3 সেকেন্ড পরে পরে বা 3 সেকেন্ড পরে গিয়ে এটা করবে। তো যেই মুভমেন্টে 3 সেকেন্ড হোল্ড করে যাবে এই বারটা আসার জন্য। তো এটাকে এইভাবেও প্রেজেন্ট করা যায়, এইভাবেও প্রেজেন্ট করা যায়, যেটা অলরেডি করেছো। এবার এখানে ডিসপ্লেতে কী হচ্ছে, এটা একটা ডিসপ্লে সেকশন রেডি করেছে যেখানে কী হচ্ছে আমরা ওই যে ডিসপ্লে ওয়াচ বানিয়েছো কখনো? ডিসপ্লে ওয়াচ না, টাইমার বানিয়েছি। ওই তো টাইমারই তো এটা। হ্যাঁ, টাইমার বানিয়েছি স্যার। এটা তো ওই ওয়াচ টাইমারই তো, এটা টাইম দেখাবে ওয়াচ হিসেবে। তো ওইটাই এখানে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই জিনিসটা কাজ করার জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে এই কলব্যাকের যে পার্টটা, এটা এইরকম হলেও এটার অ্যাকচুয়ালি পারপাস হচ্ছে তখনই যখন কিনা আমরা এখানে কলব্যাক ফাংশনকে অ্যাসিঙ্ক ফাংশনের সঙ্গে আমরা যখন ইউজ করি, যখন এখানে ফাংশন গেট ডেটা বলে এখানে আমরা ইউআরএল আর তার আমরা কলব্যাক এটাকে রেডি করছি। তো সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে, এই যে ডেটাটা আমরা যেটা পাচ্ছি, মানে এখানে যে ডেটাটা আমরা সেট করব, এই ডেটাটার মধ্যে থেকে আমরা বিভিন্ন রকমের টাইপের অপশানস আমরা এখান থেকে পেতে পারি। তো অ্যাকচুয়ালি এই যে অনলোড, এই যে ইভেন্টটা রয়েছে, এই অনলোড ইভেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ইভেন্ট ফাংশন। ঠিক আছে, দেখো এখানে অলরেডি এটা দেখতে পাবে, এটা একটা প্রপার্টি এবং এটা হচ্ছে একটা ইভেন্ট। ঠিক আছে, ইভেন্ট প্রোগ্রেস মানে বেসিক্যালি এই যে এই লোডটা যেটা আছে এইখানে অ্যাকচুয়ালি দুটো প্রপার্টি রয়েছে। ফার্স্ট প্রপার্টি হচ্ছে এটা, আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে ইভেন্ট। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি লক করে আমরা এটার ইভেন্টটাকেও আমরা চেক করতে পারি যে এটার অ্যাকচুয়ালি কতটা কি লোড হলো, কতটা প্রোগ্রেস হলো, তার ডিটেলসটা আমরা এখানে দেখতে পাবো। এই যে টোটাল কতটা হয়েছে, টার্গেট। এবার এখানে প্রিভেন্ট ডিফল্ট, স্টপ প্রপোগেশন, স্টপ ইমিডিয়েট প্রপোগেশন, এইভাবে আমরা অপশানস দেখতে পাচ্ছি, বাবেলস দেখা। তো এইখান থেকে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছি যে আমাদের কাছে কিন্তু মানে প্রপার যদি অপশানস যদি আমরা রেডি করতে চাই, সেটা করার মতন আমাদের কাছে অপশান এখানে রয়েছে। বাট এখানে একটাই ব্যাপার, এই ইভেন্টের যদি ডেটাটা আমাকে যদি পেতে হয়, ইভেন্ট প্রোগ্রেস যদি আমাকে পাঠাতে হয়, তাহলে তার জন্য আমাকে অবশ্যই একটা কল ব্যাক ইউজ করতে হবে। কেন কি, এটা যে মুমেন্টে ডেটা প্রোগ্রেস হচ্ছে সেই মুমেন্টে ডেটাটা ইউআইতে আপডেট করতে হবে। তো সেটার জন্য আমাদের এই ডেটাটা যদি পাঠাতে হয় কলব্যাকে যদি আমাকে পাঠাতে হয়, তাহলে আমি এইভাবে এখানে ইভি এটাকেও পাঠিয়ে দিতে পারি। তাহলে কী হলো, আমার এখানে ডুয়েল প্যারামিটারের অপশানস তৈরি হয়ে গেল। এবং এই যে রেসপন্স ডেটা বা এই ইভেন্ট ডেটা, এটা আসার জন্য আমাকে ওয়েট করতে হবে। এবং কতক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ কিনা রেসপন্স কমপ্লিট না হবে, মানে রেসপন্সটা কমপ্লিট হয়, মানে রিকোয়েস্টটা যাওয়ার পর রেসপন্সটা যখন পেয়ে যাবো তখনই আমরা এটাকে দেখতে পাবো। এবার এই গেট ডেটাটাকে আমরা পেতে গেলে আমরা অনেক রকমভাবে পেতে পারি। এক হচ্ছে আমরা যদি ফাইলের থেকে ডেটা পাই, তাহলে এখানে কী আছে, ফাইল ডট টিএক্সটি করে আমরা এখানে দিস ইজ দ্য ডেমো টেক্সট, যেটা আগের দিন মনে হয় দেখিয়েছিলাম। হ্যাঁ দেখিয়েছিলাম, আগের দিন দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে দিস ইজ ডেমো টেক্সট, যেটাকে আমরা ইউজ করে আমাদের ফাইলটাকে তুলে নিচ্ছি। গেট ডেটা করে এখানে ডট টিএক্সটি করে এখান থেকে আমরা ডেটাটা পেয়ে যাচ্ছি। ওকে, তো
ওকে, ডেমো টেক্সট এসে গেছে। তাহলে এখানে আমাদের ডেটা ফাইলটা তুলে শো করে দিল। এবার তারপরের যে ডেটাটা যেটা আমরা চাইছি, এটা হচ্ছে জেসন প্লেস হোল্ডার টাইপি কোড, জানি অবশ্য, আশা করি জেসন প্লেস হোল্ডার টাইপি কোড। এটা হচ্ছে আমাদের ফেক জেসন এপিআই, যেটা দিয়ে আমরা জেসন ডেটাকে চেক করতে পারি। তো এখান থেকে আমরা জেসন এপিআইয়ের জন্য আমরা এখানে এটাকে নিলাম, নিয়ে এখানে এটাকে ফেললাম। এখানে যে মোমেন্টে এটাকে ডেটাটাকে ফেলবো, এখানে কি আছে, পুরো তো স্ট্রিং ডেটা, তাই জন্য এখানে পুরো স্ট্রিংয়ে চলে আসছে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এইটাকে যদি জেসনে কনভার্ট করতে হয়, তাহলে এখানে এখানে নেম রেসপন্সটাকে কপি করা আছে, এবারে আমি যেরকম ভাবে ম্যানিপুলেট করব ওরকম ভাবে আসবে। এবার এখানে কি হচ্ছে, প্রথমে আমাদের কনস্ট ডেটাস করে এখানে জেসন পার্স করলাম, করার পর এখানে অলরেডি অ্যারে থেকে আমার অবজেক্টে কনভার্ট হবে। তো ডেটাস ডট ফর ইচ ফাংশনালিটি ইউজ করো। এবার করে এখানে ডেটা এবং সেই প্রত্যেকটা ডেটার মধ্যে থেকে একটা করে ডেটা লাগাও, লাগিয়ে এখানে ডেটা ডট ডট কী আছে, নেম লাগাতে পারি। তাহলে কী হচ্ছে, আমার এখানে 10টা নেম শো করা উচিত। ওকে, বাট এখানে করলো না, কেন করলো না বলতে পারবে? এটা জানার কথা। ডেটাটাই তো স্যার দেখতে পেলাম না ঠিকঠাক। এই যে ডেটা, ওটা তো একটা ফার্স্টের ডেটাটা মনে হচ্ছে উঠিয়েছে। দেখো তো ফার্স্ট ডেটা কিনা। নেম না, এটা তো নয় নেম। লাস্ট ডেটা দেখো। আচ্ছা, 10 নম্বর ডেটাটা উঠিয়েছে। কেন? বাকি ডেটাগুলো তো ওঠানোর কথা। ফর ইচ করলাম, পরে ডেটাটাকে অবজেক্টের মধ্যে থেকে নিয়ে, এটা জানার কথা, এটা অনেকবার কাজ করেছে। এটা তো আসার কথা। এই ধরনের কাজ অনেকবার করেছে। এটা তো প্রতিদিনই এরকম কাজ করতে হয়। হ্যাঁ, এটা তো যদি আসে আসার তো কথা স্যার। এটা কনক্যাটিনেট করেছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সরি কনক্যাটিনেট করতে হতো। সিম্পল জিনিস, আমি জানি এটা তুমি প্রত্যেকদিন করছো, প্রত্যেকদিনই এই কাজটা করে যাচ্ছে। আমি এটা অ্যাকচুয়ালি আমি বলি স্যার, প্রবলেমটা কি হয়, আমি মানে করলেও কি হয়, আমি নর্মালি এটা কিভাবে করি, আমি নর্মাল ম্যাপ ফাংশন চালাই, এটার জন্য আমি ফর ইচ চালাই না, এটার জন্য ম্যাপ ফাংশন চালিয়ে দিই। ম্যাপ লিখলে ওটার মধ্যে থেকে নর্মাল ওটাতে যে আইটেম দিয়ে আইটেম অ্যারো ফাংশন করে আইটেম ডট নেম লিখে দিলাম, ওটা পরপর চলে আসে। এবারে ডেটাটা আরে এসে ঠিক গেলে এবার আছে, ডেটাটাকে সেখানে কম্পোনেন্টের মধ্যে যে কম্পোনেন্টে শো করানো হয়ে গেল, আমি এই ইনার এইচটিএমএল মানে এইচটিএমএল এর এরকম কোড আমি লিখি স্যার, ওই জন্যই এটা প্রবলেমটা হলো, কনক্যাটিনেট করতে হতো। ওকে ওকে ওকে, তাহলে এটাকে ফরেজে না লিখে ম্যাপে কিভাবে করব? ডেটা ডট ম্যাপ ম্যাপ লেখা যেতে পারে, ডেটাস ডট ম্যাপ। এইটাকে এরকম না রেখে তাহলে আমরা এটাকে ম্যাপে করব, তাহলে কীভাবে করব? ডেটাস ডট ম্যাপ দিয়ে ব্র্যাকেটের মধ্যে ইনার এইচটিএমএল HTML equal to datas dot map ব্র্যাকেট মধ্যে ডেটা, এরকম ভাবে লিখতে হবে না, লাস্টে জয়েন দিতে হবে স্যার। অ্যাডেতে আসবে না?
হ্যাঁ হ্যাঁ অ্যারেতে আসবে তো। তাকে জয়েন না করলে স্ট্রিংয়ে কনভার্ট হবে কি করে? হ্যাঁ ঠিক, না তো অ্যারেতে চলে আসবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হুম। ওকে এবার এই কোডটা যদি খুব ভালো করে বুঝে যাও, ডার্ট কোডও ভালো করে বুঝে যাবে, মানে ফ্ল্যাটার অ্যাপ্লিকেশনও বুঝে যাবে। স্যার আমাকে একটা জিনিস বলুন, হুম। এখানে আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। আহ, উম, তো স্যার ম্যাপ ফাংশন দিয়ে যদি হয়ে যায়, হুম। তাহলে আমি ফর ইচ ফাংশনটা কেন ইউজ করব? ম্যাপ ফাংশনটা রিটার্ন করছে, ফর ইচটার ভয়েড হিসাবে কাজ করছে। ওকে মানে ম্যাপ আর ফর ইচ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ম্যাপ সবসময় ডেটা রিটার্ন করে, আর ফর ইচ অ্যাজ এ ভয়েড হিসেবে কাজ করে, মানে আমাকে ডাইরেক্ট ওখানে প্রিন্ট করে। নিজেকে রিটার্ন করাতে হবে তবে রিটার্ন হবে না, এখানে ডেটাটা। রিটার্ন করাতে হবে না, এখানে রিটার্নের ব্যাপার নেই, এখানে যেমন কিনা হচ্ছে কি ডাইরেক্টলি এখানে প্রিন্ট করছে। মানে রিটার্ন অ্যাজ কোথায় ইফ করছে? একটা ফাংশন, নরমাল ফাংশন, ভয়েড ফাংশন যেরকম ভাবে কাজ করে, ওটা নরমাল ভয়েড ফাংশন হিসেবে কাজ হুম, করছে। এটা হচ্ছে ভয়েড ফাংশন হিসাবে কাজ করছে। ওকে আর এখানে যে পার্টটা আছে সেটা রিটার্ন টাইপ হিসাবে কাজ করছে। ওকে বাস ওকে। এই হচ্ছে ব্যাপার। হুম হুম হুম। ওকে। তুমি রিয়াক্টে ফর ইচ ইউজ করতে পারবে না, ওখানে ওখানে তো ম্যাপ ইউজ ম্যাপ করতে হবে। ফাংশন ইউজ করতে হবে। হুম। কেন করতে হবে? কেন করতে হবে? কারণ স্যার ফ্রেমওয়ার্কে, না 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 না, ওটা কেন ওখানেও তো কেন স্যার আপনি বলুন। কারণ বেসিক্যালি এই কারণে তুমি যতগুলো কম্পোনেন্ট বিল্ড করছো, হুম। সমস্ত কম্পোনেন্ট লোড কোথায় হচ্ছে? সেন্ট্রালাইজ কোড ইঞ্জিনে, মানে রিয়াক্ট ইঞ্জিনের মধ্যে। ওকে মানে বেসিক্যালি কী হচ্ছে, রিয়াক্ট রেন্ডার যখন করছে তখনই গিয়ে সমস্ত ডেটা লোড হচ্ছে। ওকে। আর রিয়াক্ট রেন্ডারটা কোথায় হচ্ছে? রিয়াক্ট রেন্ডারটা একদম ফাস্ট, যেখানে অ্যাপ বিল্ড হচ্ছে ইনিশিয়ালাইজ সেখানে। হচ্ছে, অ্যাপ যেখানে ইনিশিয়ালাইজ হচ্ছে সেখানে। যে হ্যাঁ কারণে কী হচ্ছে, আমরা যতগুলো কম্পোনেন্ট ক্রিয়েট করছি সমস্ত কম্পোনেন্টসেরই ডেটা রিটার্ন করছে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। সেই কারণে কি হয়, সমস্ত ডেটা যেহেতু রিটার্ন করে, তো রিটার্ন করে কী হচ্ছে, সেন্ট্রালাইজ এরিয়া দিয়ে সমস্ত ডেটাকে প্রিন্ট করাচ্ছে। ওকে তো সেই কারণে কি হচ্ছে, আর এটা করবার মেন উদ্দেশ্য এখানে একটা রয়েছে। কারণ মেন হচ্ছে কি, রিয়াক্টে যে ধরনের আমরা এক্সএমএল কম্পোনেন্ট যেটা ইউজ করি, মানে হুম এক্সএমএল হিসাবে যেটা আমরা এসটিএমএল, মানে অ্যাজাক্স যেটা বলা হয়, জেএসএক্স, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। তো জাভাস্ক্রিপ্ট এক্সএমএল হিসাবে যেটা, যেখানে আমরা এসটিএমএল সিনট্যাক্স ইউজ করছি, ওই এসটিএমএল সিনট্যাক্স কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এসটিএমএল সিনট্যাক্স নয়। না ঠিক আছে? ওটা হচ্ছে, এক্সএমএল তো মানে ওটা ওটা রিঅ্যাক্টে ওটা মানে যেটা এক্সএমএল। জিএসএক্স বলে হ্যাঁ, যেটাকে। ওটা অ্যাকচুয়ালি এক্সএমএলও নয়, ওটা হচ্ছে এক একটা ফাংশন। ঠিক আছে? আচ্ছা। ওটা হ্যাঁ শুধু টাইপটা ওইভাবে দেখানো হচ্ছে যেটা কিনা এইচটিএমএল হিসাবে শো করছে, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ট্যাগই হচ্ছে একটা ফাংশন। এবং ফাংশন, হ্যাঁ আমরা তো ট্যাগের, স্টার্ট করি তো ওরকম ভাবে কনস্ট কিছু একটা, মানে যেটা পেজ নেম সেটা দিয়েই করে তারপর তো এটা একটা ফাংশনের মধ্যেই পুরো কম্পোনেন্টটা লিখি। এবং প্রত্যেকটা যার মধ্যে যে অ্যাট্রিবিউটস থাকছে সেই অ্যাট্রিবিউটসগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা প্যারামিটার। তো ওকে এবার এই কারণের জন্য বেসিক্যালি কী হচ্ছে, যখন কিনা সমস্ত ডেটা যখন ওখানে রেন্ডার করানোর ব্যাপার হচ্ছে, আমরা দেখছি অ্যাকচুয়ালি এসটিএমএল কম্পোনেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওটা এসটিএমএল কম্পোনেন্ট তো নয়। না। আর আদৌ ওটা এসটিএমএল কম্পোনেন্ট নয়, ওটা একটা ফাংশন কম্পোনেন্ট। এবার সেই ওকে কারণের জন্য কী হচ্ছে, সমস্ত ফাংশনাল কম্পোনেন্টগুলো ওই রেন্ডার ফাংশনের মধ্যে পড়লে পরেই গিয়ে ও অ্যাকচুয়ালি এসটিএমএল কনভার্ট হচ্ছে। তার আগ পর্যন্ত ও ওকে। এসটিএমএল কনভার্ট হচ্ছে না। না তার আগ না না। পর্যন্ত ওটা হচ্ছে হাইপোথেটিক্যালি এসটিএমএল রেন্ডার হিসাবেই দেখছি, যাতে কিনা আমাদের কোডটা লিখতে সুবিধা হচ্ছে। ওকে এটা হচ্ছে রিয়্যাক্টের প্রসেস, যে কারণে রিয়্যাক্ট যেভাবে রেন্ডারিংটা করে, অ্যাঙ্গুলার তার প্রসেসটা সম্পূর্ণ আলাদা। অ্যাঙ্গুলার প্রসেস হচ্ছে কি, অ্যাঙ্গুলার বা ভিউ যে ইঞ্জিনটা আছে তারও কিছুটা অলমোস্ট সেম, যেখানে কি হচ্ছে, ওরা ডাইরেক্টলি এই ভয়েড মেথডের উপর জোর দেয়, যে কারণে আচ্ছা, কি ওরা হচ্ছে, ম্যাপ ফাংশনে যোগ দেয় না, না ওরা মানে ওরা সরি রিটার্ন ফাংশনের উপর জোর দেয় না, না। ওদের রিটার্ন ফাংশনের উপর ব্যাপার না, ওদের ব্যাপারটা হচ্ছে ভয়েড ফাংশনের উপর জোর। যেখানে কি ওকে হচ্ছে, ওখানে তুমি প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে আলাদা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, যে কম্পোনেন্টগুলো
একটা সিস্টেমের মধ্যে ঢুকে অবশ্যই রেন্ডার হচ্ছে, কিন্তু ওটা ইটসেলফ নিজে রেন্ডার হচ্ছে, রিটার্ন করছে না। যখন ওর অবজেক্ট ইনিশিয়ালাইজ হচ্ছে সেই সময় ওই অবজেক্টের ডেটাটাকে রেন্ডার করছে, ঠিক আছে? এইটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। এবার এই দুটোর মধ্যে পার্থক্যর জন্য কি হচ্ছে, রিয়াক্ট হচ্ছে স্মল ডেভেলপার, স্মল টিম ডেভেলপার বা সিঙ্গেল হ্যান্ডেড অ্যাপ্লিকেশান অনেক বেটার মেনটেন করা যায় রিয়াক্টের ক্ষেত্রে। কিন্তু যখন লার্জ স্কেলের যদি ডেভেলপমেন্ট করতে হয়, লার্জ অ্যাপ্লিকেশানে যদি কাজকর্ম করতে হয়, তখন রিয়াক্টের জায়গায় অ্যাঙ্গুলারটা বেটার। কারণ ওখানে বেসিক্যালি কী হচ্ছে, প্রপারলি ইউআই ডিজাইন করতে হয়, তার সিএসএস লিখতে হয় আলাদা করে, তার টেস্টিং হয় প্রত্যেকটা জায়গাতে, তবে গিয়ে সেই জায়গাটা রেডি হয়। আজকের দিনে তো স্যার মার্কেটে তো রিঅ্যাক্টেরই মানে অ্যাপ্লিকেশন বেশি ইউজ হয়, মানে যে মানে চাহিদা বেশি বলছে। তাহলে স্যার ওরাও তো লার্জ স্কেলেই স্যার ডেভেলপমেন্ট করে, মানে অ্যাজ ইফ আমি যদি বলতে যাই, আমি যে অ্যাপ্লিকেশনটা মানে লাস্ট 2-3 বছর ধরে কাজ করছি, এটা তো ধরুন রিঅ্যাক্টেই বানানো, আর এটা রীতিমতো ওয়ার্স্ট অ্যাপ্লিকেশন। মানে মানে যদি আপনি ইউজার এন্ড থেকে দেখেন, পার ডে ওই অ্যাপ্লিকেশনটায় মিনিমাম 50 লাখ ইউজার মিনিমাম লগ ইন করে ওই হ্যাঁ, করতেই পারে, অ্যাপ্লিকেশনটায়। অসুবিধা নেই। আর যদি বলেন যে কোডের সাইজ ওয়াইজ যদি বলেন, অ্যাপ্লিকেশনটা সাইজ ওয়াইজ বলেন, সেটাও বিশাল বড়, ঠিক আছে? তাহলে স্যার মানে তাহলে সেক্ষেত্রে রিঅ্যাক্ট কেন ইউজ করলো ওরা? অ্যাঙ্গুলারও তো ইউজ করতে পারতো। এবারে এখানে একটা ঘটনা আছে। অ্যাঙ্গুলার বেসিক্যালি কী হচ্ছে, যেহেতু আর্কিটেকচার বিগার, ঠিক আছে, আর্কিটেকচার যেহেতু ওখানে ফুললি মানে ভয়েড রেসপন্সে রেখেছে, যখন কিনা ওটা ইনস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে তখনই ওটা ক্রিয়েট হচ্ছে। এবার মেন হচ্ছে কি, অ্যাঙ্গুলারের শুরু থেকে একটা প্রবলেম করে দিয়েছে। সেটা হচ্ছে কি, ওর আর্কিটেকচারটাকে মানে একটু জাভা স্টাইলে করতে গিয়ে জিনিসটাকে করেছে কি একটু কমপ্লিকেটেড করে ফেলেছে, যেখানে কী আছে মানে এক্সটেন্ডেবিলিটি, রিউজেবিলিটি, এই সমস্ত কনসেপ্টগুলোকে বেশি লাগাবার চেষ্টা করতে গিয়ে ওখানে মেনলি হয়েছে কি, এক্সট্রা কোড এত অ্যাড করেছে যার জন্য ফাইল সাইজটা অনেক বড় হয়ে যায়। এবং শুধু তাই নয়, তুমি রিয়াক্ট যখন এক্সপোজ করবে, রিয়াক্টটা যখন ডোমে যখন রেন্ডার হয়ে যায়, রিয়াক্টের কোডটা যখন তুমি এই রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করবে, তখন তুমি রিয়াক্টের কোড দেখবে না, তুমি দেখবে অ্যাকচুয়ালি HTML কোড দেখবে, HTML কোড দেখবে, ঠিক আছে? কিন্তু যখন তুমি অ্যাঙ্গুলার রেন্ডার হয়ে যখন তোমার রেন্ডার পেজ দেখবে, তখন অ্যাঙ্গুলার ট্যাগ দেখতে পাবে। মানে অ্যাঙ্গুলার ট্যাগ বলতে HTML ট্যাগ, বাট ওখানে দেখতে পাবে অ্যাঙ্গুলার ডাইরেক্টিভ, এনজি দিয়ে সামথিং কিছু নাম থাকে, এনজি থাকতে পারে বা কিছু নাম্বার থাকতে পারে, যেটা দিয়ে কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, ফাইল সাইজটাকে বড় করে দিচ্ছে না, রেন্ডার সাইজটাকে। তো এই রেন্ডার সাইজ বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু কি হচ্ছে, অনেক ক্ষেত্রে অপটিমাইজেশন লেভেলটা একটু কম হয়ে যায়। হ্যালো, 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 হ্যাঁ স্যার, ড্রপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমার এখানে কারেন্ট ড্রপ হয়ে গেছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আপনার এন্ডে ড্রপ হয়েছিল, আমি ভাবলাম যে কি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তো বেসিক্যালি ওই আমি মোবাইল থেকে কানেক্ট করলাম। এইখানে কী যে শুরু হয়েছে কে জানে। এখন বাংলা উন্নতি করেছে না, সে কারণে এখন আমরা তার উন্নতির ফল ভুগছি।
আগে কারেন্ট ফারেন্ট যেত না, এখন দেখি কারেন্ট যাওয়াটাই রেগুলার নিয়ম হয়ে গেছে। এই কালকে আপনাদের পাড়ায় বৃষ্টি হয়েছে স্যার? হ্যাঁ হয়েছিল। হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। হুম, এই নেটওয়ার্ক ড্রপ। হ্যাঁ, তো হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছিল। কালকে বৃষ্টি হয়েছিল। তো বলো। হ্যাঁ, কী যেন বলছিলাম। তো এইখানে এইভাবে আমরা ডেটাটাকে প্রিন্ট করাতে পারছি। এবং অ্যাঙ্গুলার আর রিয়াক্টের মধ্যে মেন পার্থক্য হচ্ছে ওইটাই, যে অ্যাঙ্গুলার মেনলি হচ্ছে ভয়েড ফাংশনালিটির ওপর বেস করে মেনলি তৈরি করা স্ট্রাকচারটা, এবং তার মধ্যে অ্যাডিশনাল অনেক কিছু অ্যাড করার জন্য, যাতে কী হয়েছে লাইব্রেরি সিস্টেমটাকে অনেক বেশি হেভি করে ফেলেছে। তো সেই কারণের জন্য অনেক ক্ষেত্রে অ্যাঙ্গুলারকে চুজ করতে চায় না, কারণ বেসিক্যালি হেভি ওয়েট জিনিস অনেক ক্ষেত্রে অনেকের পছন্দ হয় না, কারণ বেসিক্যালি অপটিমাইজেশনের অভাব না। হয়তো তোমার প্রোডাকশন লেভেলে হয়তো অনেক বেশি হেল্পফুল, কিন্তু অপটিমাইজেশনের অভাব। আর সেই কারণে কী হয়েছে দেখো, তুমি দেখবে একই রকম ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, জাভা রয়েছে, পাইথন রয়েছে, জাভাস্ক্রিপ্ট রয়েছে, পিএইচপি রয়েছে। লোকে দেখো একসময় জাভা করে মরতো, জাভা সি শার্প এই সমস্ত করে মরতো। এখন জাভা সি শার্পের কথা বেশি বলে না, কেন? জাভা সি শার্প হচ্ছে এত বেশি হার্ড ল্যাঙ্গুয়েজ, এত বেশি বেশি বড় বড় সিনট্যাক্স লিখতে হবে, যেটা লোকের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মানে প্রবলেমেটিক। তার থেকে বরঞ্চ আমার ওই সেম কাজ যদি কম কোডে যদি হয়ে যায়, তাড়াতাড়ি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পাইথন ইউজ করবো, জাভাস্ক্রিপ্ট ইউজ করবো। কেন আমি শুধুমাত্র জাভা ইউজ করতে যাবো, সি শার্প ইউজ করতে যাবো? কাজ যখন আমার একই হবে, ঠিক আছে? এবার সেই কারণের জন্য মেনলি এখন ওই অ্যাঙ্গুলারটাও সেই কারণেই একটু পিছিয়ে পড়েছে। এবার তারপরেও সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, ওর কম্পাইল ইঞ্জিনটাও সেইভাবে স্মার্ট করেনি। মানে আমি তো স্টিল নাও আমি এখনও বলি যে অ্যাঙ্গুলারের চেঞ্জ হওয়ার আরও অনেক স্কোপ আছে, বা হবে হয়তো ভবিষ্যতে, করতেই হবে যদি অ্যাঙ্গুলারকে রিয়াক্টের জায়গাকে ধরতে হয়। রিয়াক্ট এই জায়গাটাতেই শুরু থেকে বাজিমাত করে বসে গেছে। কেন? রিয়াক্ট বেসিক্যালি শুরু করেছিল ফাংশনাল কম্পোনেন্ট, যে ফাংশনাল কম্পোনেন্টটার এই যে জেএসএক্স যে ব্যাপারটা, এটা ওদের নিজস্ব নয়, এটা পেয়েছে এই এর থ্রু দিয়ে, ব্যাবেল জেএসের থ্রু দিয়ে। কিন্তু ওই যে ব্যাবেল জেএসের যে মানে আশীর্বাদ বলতে গেলে, ব্যাবেল জেএসের যে ফিচার্স, তার জন্য বেসিক্যালি রিয়াক্ট মার্কেটে ধুমধুমার হয়ে চলছে। না হলে পরে কিন্তু রিয়াক্ট চলতো না। কারণ এবার সেই রিয়াক্টের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটাকে ফলো করে ওই ফ্ল্যাটার যেটা ফ্রেমওয়ার্ক যেটা বানিয়েছে, রিয়াক্টের স্ট্রাকচারকে ফলো করেই ফ্ল্যাটারও তৈরি করেছে। কিন্তু ফ্ল্যাটারেও মেন ব্যাপার হচ্ছে কি, গুগল একটা জিনিস তৈরি করে খুব ভালো, কিন্তু ওইটার বেসিক মানে লোকের ইউজিবিলিটির দিকটাকে খুব
মানে ছেড়ে যায়। দেখেই না। মানে ওটা বেসিক্যালি কী হচ্ছে, কোডার পার্সপেক্টিভে জিনিস দুর্দান্ত লেভেলের বানায়, যথেষ্ট হাই লেভেল আর্কিটেকচার, ভালো ভাস্ট কোড বেস, সিস্টেম অপটিমাইজড, সমস্ত দিক দিয়ে অনেক কিছুই দেখে নেয়। কিন্তু ইউজার পার্সপেক্টিভে কোনটা বেটার, কোডিং পার্সপেক্টিভে কোনটা বেটার, রিউজেবিলিটির দিক দিয়ে কোনটা বেটার, সেই পার্টটাকে ওরা এত বেশি নেগলেক্ট করে দেয় শুরুতেই, যার জন্য কী হয়, আস্তে আস্তে লোকে ওইটার উপরে বিরক্ত হয়ে যায়। যে কারণে মেন ব্যাপার হচ্ছে কি, ফ্লাটার আর রিয়াক্ট নেটিভ দুটো পাশাপাশি চলেছে, ঠিক আছে। ইনফ্যাক্ট রিয়াক্ট নেটিভের আগে ফ্লাটার স্টেবলও হয়ে গেছিলো এবং ফ্লাটারের যথেষ্ট মানে অ্যাডাপশনও বেড়ে গেছিলো। ইনফ্যাক্ট আমি ফ্লাটারকে রিয়াক্ট নেটিভের থেকে বেটার আমি মানতাম। কিন্তু ফ্লাটারের এই নির্দিষ্ট কিছু প্রবলেমের জন্য ফ্লাটার নিজের জায়গাটাকে কিছুতেই মানে হারিয়ে ফেলেনি, রেখেছে, ধরে আছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ফ্লাটারের উচিত ছিল যে যখন রিয়াক্টকে ফলো করে যখন বানিয়েছে, হ্যাঁ রিয়াক্টের ফাংশনসকে ফলো করে বানিয়েছে, এখন এর করতে হবে কি, যেটা করছে অলরেডি, প্রথমে ডার্ট ল্যাঙ্গুয়েজকে বানিয়েছিল জাভাকে ফলো করে, জাভা স্ক্রিপ্টকে ফলো করে, আর পাইথনকে ফলো করে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট পাইথন একে ফলো করে বেসিক্যালি কোড বেসটাকে রেডি করা। তার সঙ্গে পিএইচপিরও কিছুটা টাচ রয়েছে। তো এইবার এই সমস্ত মডার্ন যত ল্যাঙ্গুয়েজ সেইগুলোর ওপর বেস করে করেছে। এইবার কী হয়েছে, জাভার মতন কিছু ফিচার্স রেখেছে যেখানে কিনা নাল আসলেই কমপ্লেন করবে, মানে জাভাতে যেরকম করে। মানে নাল হ্যান্ডেলিং একটা বিশাল বড় ফ্যাক্টর, মানে নাল ডেটা আসার একটা বিশাল বড় ফ্যাক্টর। ওটাকে যদি হ্যান্ডেল করতে না পারো, তার মানে তুমি জাভাতে কোড করতে পারবে না। সেম ফ্লাটারেরও সেম অবস্থা। মানে নাল চেক সব জায়গায় লাগাতেই হবে না, নাল চেক তো সে পরে লাগিয়েছে। নাল চেক সেটা পরে লাগিয়েছে, আগে লাগায়নি। আগে কী হতো, নাল আসলে পরে তোমাকে মানে সব জায়গায় কন্ডিশন লাগিয়ে তোমাকে চেক করতে হবে যে নাল আসছে না তো, তাহলেই কোডটা ঠিক হবে। মানে নাল এলেই পুরো কোডে হোয়াইট স্ক্রিন এসে যাবে, লাল স্ক্রিন এসে যাবে, কালো স্ক্রিন এসে যাবে, কি আসবে না তার কোনো ঠিক নেই, মানে পুরো কোডটাই ক্র্যাশ করে যাবে, পুরো কোডটাই ক্র্যাশ করে যাবে। এই হচ্ছে ব্যাপার। শুরুতে এরকম কোনো একটা জায়গাতে নাল এসে গেলেই পুরো কোড ক্র্যাশ করে যাবে। হ্যাঁ, প্রায় পুরো কোডই ক্র্যাশ করে যাবে, এরকম সিচুয়েশন ছিল। মানে শুরুতে তো এইরকমই অপশান হয়ে গেছিলো। তারপরে ওটাকে ঠিক করলো কোথায়, যেহেতু নতুন কোড বানিয়েছিল ওরা ডার্ট কোড, সেই ডার্ট কোডের মধ্যে ওরা নতুন আপডেট দিল নাল সেফটি অপারেটর। কি বিশাল ওয়েবিনার করে কত সুন্দর লেকচার দিয়ে 10-20 বছরের আগের কোনো একটা প্রবলেমকে ওরা সলভ করেছে এই সমস্ত বলে নাল সেফটি অপারেটর বার করলো, ঠিক আছে। তার দেখা দেখি মাইক্রোসফট টাইপস্ক্রিপ্টের মধ্যে নাল সেফটি অপারেটর লাগিয়ে দিল কোশ্চেন মার্ক, যেটা লাগানোর কোনো দরকার ছিল না। জাভাস্ক্রিপ্টে তো নাল সেফটি তো বাই ডিফল্টই রয়েছে, ওর জন্য আবার নাল সেফটি অপারেটর আবার আলাদা করে লাগাবার দরকার কি, লাগিয়ে দিল। তো এই হচ্ছে ব্যাপার। তো মেন ব্যাপার হচ্ছে ওইটা একটা বিশাল বড় গল্প করে নাল সেফটি অপারেটর লাগালো। এখনও এবার এটাকে যে স্ট্রাকচারটা, ফ্লাটারের যে স্ট্রাকচারটা, সেটাকে কমপ্লিকেটেড করেছে। আরে যখন HTML-এরই কোড লিখতে হবে, মানে HTML-এর মতন করেই যখন কোডটা লিখতে হবে, কেন তাহলে শুধুমাত্র সবকটা ক্লাস ট্রি বানাতে হচ্ছে? এবার একটা ল্যাঙ্গুয়েজে বানিয়ে তো শখ মিটলো না। এবার করলো কি, কোটলিন একটা ল্যাঙ্গুয়েজ বানিয়েছিল জাভাকে কেস খাওয়ার পরে, মানে জাভাতে কেস খাওয়ার পরে। জাভাতে অ্যাকচুয়ালি ওরাকেল সিস্টেমে যেহেতু কিনেছিলে ল্যাঙ্গুয়েজটাকে, প্রোপ্রাইটারি আছে, তো ওরাকেল বেসিক্যালি গুগলের ওপর কেস করেছে যে তোমরা তোমাদের প্ল্যাটফর্মটাকে কেন জাভা ল্যাঙ্গুয়েজে করেছো, তার জন্য প্রিমিয়াম মানে তার জন্য লাইসেন্স ফি দিতে হবে। এবার গুগলে ওটা জাভাতে অলরেডি লেখাই ছিল এন্টারপ্রাইজ লেভেলের জন্য ফ্রি, তো কেসে জিতে যায়, কিন্তু রিস্ক আর নেয়নি, বলে না বাবা আর রিস্ক নেবো না, অন্য একটা ল্যাঙ্গুয়েজই বানিয়ে ফেলি। তো সেই কারণে কোটলিন ল্যাঙ্গুয়েজ বানিয়েছে জাভার ওপরে সুপারসেট করে। এবার সেই কোটলিনের ওপর করেছে কি, এখন আবার আর একটা ফ্রেমওয়ার্ক বানিয়েছে যার নাম দিয়েছে জেটপ্যাক।
সেটা করেছে ওই ফ্ল্যাটার আর্কিটেকচারে। মানে পাগল যাকে বলে এই সমস্ত। তো এই তো হচ্ছে গুগলের পাগলামি। তারপর গুগল ফায়ারবেস কনসেপ্টটা খুব ভালো বানিয়েছে, ফায়ারবেসের সলিউশন খুব সুন্দর বানিয়েছে, কিন্তু এতটা বেশি ডেভেলপার সেন্ট্রিক সমস্ত কিছু জিনিস যে ডেভেলপাররাও বুঝে উঠতে পারে না। ব্যাপারটা হচ্ছে আইআইটি খড়গপুরের লোক না স্যার, জানি প্রবলেম না তো ওই জায়গাতেই। আইআইটি খড়গপুরটা কোনপুর, থোড়াই কি বলে সুন্দর প্রচুর পিচাই কোড, লেখাপড়া করেছে। শুধুই সুন্দর পিচাই থোড়াই কোড লেখে। না না, সে তো ও থোড়ি না ও কোড লেখো, কোনদিন কোড মানে আদৌ কোনদিন কোড লিখেছে? সে লিখতে পারে কারণ দুটো ডিগ্রি আছে, না না, যখন প্রথমে এমটেক, ঢুকেছিল তো তখন লিখতো, এখন থোড়াই না কোড লেখেছে। এমটেকও আছে এমবিও আছে। তো হ্যাঁ, এমটেক এমবিএ দুটোই রয়েছে, সেক্ষেত্রে হ্যাঁ কোড লিখতে পারে, লিখেওছে হয়তো শুরুতে, কারণ যেহেতু শুরুতে লিখেছে। কারণ বেসিক্যালি গুগল 20 বছর ধরে রয়েছে, এও 20 বছর ধরে রয়েছে, সে কারণে লিখেছে কোম্পানি দাঁড় করাতে। কিন্তু ইভেন কোম্পানির ফাউন্ডার যারা, তারা আজও কোড লিখে যাচ্ছে, কারণ ফাউন্ডাররা বেসিক্যালি তারা নিজেদেরকে ওই ফাউন্ডারের লেভেলেই রেখেছে, বাট তারা ওই মার্কেটিং হেড হতে যায় না, সিওপিও হতে যায় না। মাঝখানে 1-2 বছরের জন্য একটু হয়েছিল, তারপরে সুন্দর পিচাইকে ধরিয়ে দিয়েছে। তার আগে অন্য একজন ছিল যে কিনা গুগলের কে দাঁড় করিয়ে চলে গেছিলো, বয়স্ক লোক ছিল, তারপরে সুন্দর পিচাই। ফাউন্ডাররা শুধু বসে বসে মজা খাচ্ছে, হাত চাটছে। তো সেক্ষেত্রে ফাউন্ডাররা এখনও ইনোভেশন বা টেকনোলজির সঙ্গে হয়তো যুক্ত থাকলেও থাকতে পারে, কোডিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে, কারণ ওদের তো কোনো মানে অসুবিধা নেই, ট্রাস্টেড চাকর পেয়ে গেছে। একসময় সুকুমার সুকুমার কী বলে, সুকুমার রায়ের একটা গল্প পড়েছিলাম, মানে নাটকের একটা অভিনয় ছিল, কী বলে লক্ষণের শক্তিশাল। ওখানে ওই কী বলে কে কে একজন কমেডি করে বলতে চাকর চাকর, তো এই হচ্ছে ব্যাপার, সমস্ত দায় চাকরের ওপর। তো সেই পেয়ে গেছে চাকর, তার জন্য এখন আর চিন্তা আছে। ইন্ডিয়াতে তো আর টেকনোলজি ইনোভেশন হবে না। মাস্টারদের যেখানে লাঠি মানে বুকের ছাতা, সেখানে আবার ইনোভেশন ভাবাটাই একটা মানে দিবা স্বপ্নের মতন ব্যাপার। কলকাতার কথা বলছি না, হ্যাঁ, কলকাতার কথা বলছি না, গোটা দেশ জুড়ে এইরকম অবস্থা নয়, বাট ওই প্রায় কাছাকাছি সব জায়গায়। কলকাতার অবস্থা বলছি না। কলকাতায় আপাতত মমতা সরকার থাকাকালীন কোনো এক্সপেকটেশন আমার নেই, তবে যখন এসেছিলো তখন কিছু এক্সপেকটেশন ছিল, কিন্তু প্রথম 5 বছরে এক্সপেকটেশন উড়ে গেছে। হ্যাঁ, ওদের যেরকম মাইন্ডসেট করে দিয়েছে, আদৌ এই মাইন্ডসেট কারোর কোনোদিন যাবে কিনা সেটাই সন্দেহ। আর তবে একটাই জিনিস, করলে বাঙালিরাই করবে, এটুকু আমি বলতে পারি, কারণ যে পরিমাণ বাঙালিরা মাথা খাটাতে পারে সেটা সারা ভারতবর্ষের অন্য কোনো স্টেটে সেই লেভেলে পারে না, এটা আমি শিওর দেখেছি। তো সেই কারণের জন্য আমি এটুকু বলতে পারি, হলে কলকাতা থেকেই হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, হয়তো রিকগনিশন নাও পেতে পারে, বাট হলে পরে বেঙ্গল থেকেই হতে পারে। কারণ দেখো, যত আমাদের এই যে এই গাছের প্রাণ থেকে শুরু করে যত কিছু, যত রকমের ইনোভেশন জিনিস, সবই বেঙ্গল থেকেই এসছে, ঠিক আছে? অন্য কোথাও কি করে যাবে? এই যে ওই অ্যাটমিক এনার্জি, যে কী বলে, কি ভাবা যেন যার নাম, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এবং যে অ্যাকচুয়ালি ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না, উমি জাহাঙ্গীর ভাবা। উমি জাহাঙ্গীর ভাবা, তো সেও কিন্তু কলকাতারই লোক।
হ্যাঁ, তো বর্ন অ্যান্ড বট আপ তো কলকাতাতেই। তো বেসিক্যালি আলটিমেট সে যেখানকারই যে টাইটেলই হোক না কেন, আলটিমেট সব বেঙ্গল কানেকশন। হুম। ঠিক আছে, তো সেই কারণে হলে বেঙ্গলেই হবে, আর কোথাও হবে না। কারণ এখানকার মাটিতে যে একটা সেন্স রয়েছে না, বা যে এসেন্সটা রয়েছে, আর এখানকার লোকেদের যে পরিমাণ স্ট্রাগল করতে হয় শুধু অপরচুনিটি পাওয়ার অপেক্ষা। পাচ্ছে ও। ওইটাই যেটুকুও সুযোগ ছিল সেটুকুও তো শেষ করে ফেলছে। না, ওইটাই দেখো মেন ব্যাপার হচ্ছে যেটা কিনা রক্তে রয়েছে না, সেটা কোনোদিন মিটে যায় না। সেটা ঠিক ঘুরে ঘুরে আসে। সেটা মিটে যায় না, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ সুযোগের অপেক্ষা বলছি না আমি, শুধু একটা কথাই বলছি, তো সুযোগের অপেক্ষা। এখানে যে এসেন্সটা রয়েছে এই বেঙ্গলের মাটিতে, সেটা অন্য কোথাও নেই ভারতের। হুম। কারণ আমাদের এখানে লিটারেচার আর লিটারেসিটা অনেক বেশি রয়েছে অন্যান্য যে কোনো স্টেটের থেকে। হ্যাঁ। তারা হয়তো ইন্টেলেকচুয়াল হতে পারে এখন বর্তমানে, কিন্তু মাথা ইন্টেলেকচুয়াল। লোকে সবাই বলে যে নাকি সব থেকে ভালো মানে শিক্ষিত স্টেট হচ্ছে কেরালা। কেরালার লোকেদের যে ধরনের নোংরা মানসিকতা আমি অন্য কোনো স্টেটে দেখিনি স্যার। সে তো আছি। আমিও তো মোটামুটি অল ওভার ইন্ডিয়া ঘুরেছি বা দেখেছি বা সেটা কথাবার্তা মানে হয়। আপনিও সেটা আমার অনেক আগে থেকে আপনি সেটা দেখছেন, আমি আশা করি আপনি সেটা খুব ভালো করেই জানেন। আমি দেখেছি, জেনেছি, সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটেই অলমোস্ট আমার ঘোরা হয়ে গেছে, দেখা হয়েছে। যে কারণেই আমি জানি যে বেঙ্গলের লোকেদের যে লেভেলের ইন্টেলেকচুয়াল লেভেল রয়েছে বা যে লেভেলের নলেজ রাখে, সেটা অন্য কোনো স্টেটে রাখে না। অন্য কোনো স্টেটের লোকেদের মধ্যে সেই লেভেলের ইন্টেলেকচুয়ালিটি নেই। শুধু আমাদের এখানে একটাই শুধু অবস্থা যে রাজনৈতিকভাবে আমরা 50 বছর সাফার করছি, অলমোস্ট 50 বছর আমরা সাফার করছি হুম। রাজনৈতিকভাবে। প্রথমে সিপিএম আমলে, আর এখন হচ্ছে তৃণমূল আমলে। তো এই 50 বছর ধরে যে আমরা সাফার করছি, যার কারণে আমরা কোনোভাবে এগোতে পারছি না। একটু যদি কোনো একটা গুড গভর্নমেন্ট যদি এসে যায়, যারা কিনা অ্যাকচুয়ালি আমাদের একটু জল ছেটাবার ব্যবস্থা করবে, টাকা পয়সা দিয়ে, ফান্ডিং দিয়ে, যেভাবে হোক একটু যদি সাপোর্ট করে না, হুম। ম্যাক্সিমাম 10 বছর টাইম লাগবে। এইখান থেকে নেক্সট অপারেটিং সিস্টেম, এখান থেকে নেক্সট কিছু না কিছু বেরোবেই বেরোবে, যেটা সেই সেই মাথাগুলোই তো চলে যাচ্ছে ইউএসএ। যেতে পারে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যাচ্ছে শুধুমাত্র পয়সার কারণে। হ্যাঁ, এটা তো একদম অবভিয়াস ব্যাপার, পয়সার ব্যাপার। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আজকে যদি তুমি ঘরে বসে যদি খাওয়া পাও, তুমি কেন আমেরিকার দিন রাত্রি যেখানে ব্যালেন্স নেই, সময়ের কোনো হদিস নেই, মূল্য। সেই সমস্ত জায়গায় গিয়ে কেন তুমি বসে থাকবে? ওটাই ওটাই। আর খাওয়া দাওয়ার তো কোনো মানে কোনো বিচার বিবেচনা নেই, ওরা খেতে বোঝে। আমাদের এখানে 55 ভোগ দেয়, হুম। তাহলে 55টা বাঙালি খাওয়া। বাঙালি সত্যজিৎ রায় বলতে কি, আমাদের যত আমি বাইরে গেছি আমার খেয়ে দিয়ে পোষায়নি, আর ওখানে মাথা খোলে না, যত মাথা খোলে সব দেশে বসেই মাথা খোলে। ওটাই। সেই কারণে কী হতো, বারবার করে সত্যজিৎ রায় যেত, আর ঘুরে ঘুরে কয়েক পালিয়ে মাস আসতো। বাদেই পালিয়ে আসতো, বলে আমার মাথা খোলে না বাইরে গিয়ে, যা মাথা খোলে এখানে বসেই মাথা খোলে। আমিও তো সেটাই দেখেছি যে কলকাতায় বসে যা মাথা খোলে, সে সারা ভারতবর্ষের যে কোনো জায়গাতেই বসে থাকি না কেন, সেখানে মাথা কাজ করে না। প্রথম কথা হচ্ছে খেয়ে পেটে শান্তি হয় না, খাওয়া দাওয়া করে পেটে শান্তি হয় না, কথা বলে মনে শান্তি আসে না। আর কথা বলে শান্তি পাবে? না না, ব্যাপারটা হচ্ছে ইংরেজরা দেশ থেকে চলে গেছে, সাউথ ইন্ডিয়ায় তো ইংলিশ মানে তাদের বাচ্চাগুলোকে ছেড়ে গেছে। ওরা অন্য কোনো ভাষা বলতে পারবে না, শুধু ইংরাজি বলতে। ও তো খ্রিস্টান মিশনারিদের জন্য ওইখানে, আলাদা লেভেলের চিন্তা ভাবনা ওদের। ওখানে খ্রিস্টান মিশনারি ছেড়ে গেছে, ভূত তাণ্ডব করে, হ্যাঁ। ওদের হচ্ছে ভূত তাণ্ডব। হ্যাঁ। ওকে, তো এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে গেট, এটা। এবার এই জিনিসটা হচ্ছে আমাদের কল ব্যাকের প্রসেসে আমরা এটাকে ইউজ করি। এবার যখনই আমাদের কোনো রকম প্রবলেম আসে, ধরে রাখো এখানে যদি কোনো এরর যদি আসে,
তাহলে এই ক্ষেত্রে এররের ক্ষেত্রে তখন আমরা এখানে কল ব্যাক এটাকে নাল করতে পারি, ঠিক আছে? তখন সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, এরর কল ব্যাক, ওকে? এবং সেই এরর কল ব্যাকটাকে আমরা এখানে সেট করতে পারি এরর কল ব্যাক হিসাবে, যদি আমাদের কোনো রকম এরর মেসেজ যদি আমরা দিতে চাই। তো এবার এরর মেসেজ দেওয়ার জন্য এরর আর দিয়ে দিলাম। এরর দেওয়ার পরে এখানে যে ডেটাটা যদি কোনো সিস্টেম মেসেজ যদি থাকে, দেখি এটার সিস্টেম মেসেজ কিছু দেবে না, এটা সিস্টেম মেসেজ কিছু লেখার নেই, সে কারণে এখানে সিস্টেম মেসেজ দেওয়ার কিছু নেই। এরর অনলি, ঠিক আছে? এইভাবে আমরা দিয়ে দিতে পারি, মানে এখানে যা মেসেজ দিলাম দিলাম। তো এই হচ্ছে আমাদের এরর কলব্যাক। তো এরর কলব্যাক হচ্ছে এইটার পরে আমরা আর একটা যদি সেকশন রাখি, সেটা হচ্ছে এরর। যদি এইভাবে আমরা এররটাকে রাখতে পারি, এই হচ্ছে আমাদের কলব্যাকের স্ট্রাকচারটা কাজ করে, ওকে? তারপরে এবার এই কলব্যাক স্ট্রাকচার এটা কাজ করার পর আমাদের এইটাকেই আমরা যখন করতাম, এটা হচ্ছে ES5 হতো, ES5 আমরা এই স্ট্রাকচারে কাজ করেছি। ES6 থেকে আমাদের জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। ES6-এ যখন আমরা কাজ শুরু করি, তখন আমাদের এই যে স্ট্রাকচারটা, এটা তখন থাকছে, ফাংশন নেমটাকে একটু চেঞ্জ করছি। ফাংশন নেমটা আচ্ছা, আপাতত এটাকেও আমি কমেন্ট আউট করে দিই, কারণ সেম নামে আসছে। আমার সিস্টেম গরম হয়ে গেল নাকি, সময় করে আওয়াজ হচ্ছে। এটা আপনার সিস্টেম থেকে আওয়াজ আসছে? না, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তবে সিস্টেম থেকেই হচ্ছিল বলে মনে হচ্ছে। তো এইখানে বেসিক্যালি প্রথমে হচ্ছে আমাদের গেট ইউআরএল আমরা এখানে ইউজ করলাম। ES6-এ প্রমিস বলে একটা ক্লাস, মানে ক্লাস ঠিক নয়, একটা অবজেক্ট ক্রিয়েট করেছিল, যে অবজেক্টের মধ্যে থেকে একটা প্রমিস অবজেক্ট ক্রিয়েট হবে এবং তার মধ্যে একটা ফাংশনস অ্যাজ এ কনস্ট্রাক্টর ফাংশন, মানে এখানে অ্যাকচুয়ালি একটা কনস্ট্রাক্টর ফাংশন এখানে সেট করা রয়েছে। মানে এটাকে যদি আমি এখান থেকে যদি বার করে দিই, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম একটা টাইপের ফাংশন, যেটা হচ্ছে রেসপন্স, PONSC রেসপন্স বলে একটা ফাংশন বানাচ্ছি, যে ফাংশনটাকে অ্যাজ এ প্যারামিটার আমি এখানে সেট করতে পারি, ঠিক আছে? তো এই যে ফাংশনটা, এই ফাংশনের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে রিজলভ পার্ট, একটা হচ্ছে রিজেক্ট পার্ট। রিজলভ হচ্ছে যখন কিনা আমাদের ডেটা রেসপন্স প্রপারলি পাচ্ছে 200 স্টেটে, তখন আমরা রেসপন্স টেক্সট পাঠাচ্ছি, আর না হলে পরে আমাদের স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, যেটা আমাদের রিজেক্ট হচ্ছে, মানে যে ধরনের প্রবলেম আসবে, সার্ভার সাইড এরর হোক বা যে এরর হবে, সেই এরর রেসপন্স নাম্বারটা দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এবার এইটাকে আমরা করছি। এবার এই যে অবজেক্ট যে ব্যাপারটা, এইটাকে আমাদের যখন গেট করছি, তখন আমাদের এইভাবে ডেটাটা আসছে, যেখানে দেন সিনট্যাক্সটাকে অ্যাপ্লাই করছি। আমি এখানে বেশি কোড লিখছি না, আমাকে কোড এডিটার লিখে দিচ্ছে, তাই আমি ইউজ করে নিচ্ছি। তো এবার এইখানে যেটা ইউজ হচ্ছে, এখানে কোডটা লিখেছে ভুল, এই পার্টটা মানে এররের পার্টটা এইখানে এইভাবে হবে না, এটা হবে ট্রাই ক্যাচ দিয়ে করতে হবে। হ্যাঁ, এখানে যে পার্টটা সেটা হচ্ছে ট্রাই ক্যাচের উপর বেস করে হবে। তো ট্রাই ক্যাচ অ্যান্ড আফটার দ্যাট ফাইনালি, এটা হচ্ছে ফাইনালি। যাই হোক না কেন, ট্রাইটা কোথায় গেল? ট্রাইটা হচ্ছে দেন। আচ্ছা, দেন ওকে। দেনের পার্টটা হচ্ছে ট্রাই, মানে যখন রেসপন্স পাচ্ছে তখন হচ্ছে দেন, যদি কোনো রেসপন্স না পাচ্ছে, প্রবলেম আসছে, তাহলে সেটা ক্যাচ, আর যাই আসুক না কেন ফাইনালি আসবেই। এটা হচ্ছে ব্যাপার, যেটার মাধ্যমে আমরা এখানে ট্রাই ক্যাচ অ্যান্ড ফাইনালি হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এবং অবভিয়াসলি আমাদের অ্যাজ পার ডেটা ফুলফিলমেন্ট, আমাদের ডেটা আপডেট পেয়ে যাচ্ছি আমাদের দরকারের মতন। অবশ্যই যদি ফাইনালিও এসে যাবে। আর এখানে যদি আমরা এখানে প্রবলেম ক্রিয়েট করি 404 ইউআরএল নট ফাউন্ড, ঠিক আছে? এবং অবশ্যই সমস্ত ক্ষেত্রেই ফাইনালি কনসোলে এসে গেছে, ফাইনালি।
ঠিক আছে? তো ফাইনালি আমার যাই আসুক না কেন, রেসপন্স আসুক না আসুক, আমাদের ফাইনালি আসবে। ফাইনালি আসবেই, কারণ ওটা হচ্ছে অল টাইম এক্সিকিউট করবে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবং এই ফাইনালি যে ব্যাপারটার কারণটা কি, মানে ফাইনালি থাকার কারণটা কি বলতে পারবে? আমি স্যার ট্রাই ক্যাচ ইউজ করেছি, ডেনটা ইউজ করেছি, বাট ফাইনালি কোনোদিন আমি ইউজ করিনি, মানে ইভেন আমি জানিও না ফাইনালি ব্যাপারটা কি। হুম, এই কারণে তুমি জানো না, যেহেতু তুমি জাভাটা শেখোনি। ও হ্যাঁ। জাভাতে বেসিক্যালি কী হয়, জাভাতে অ্যাকচুয়ালি এটা জাভার থেকে এইগুলো তো ইনহেরিট হওয়া, মানে জাভাকে কনসেপচুয়ালি শিখতে ভালো কাজে লাগে। মানে প্রোগ্রামিং শিখতে গেলে জাভা শেখো, সব থেকে বেশি কনসেপ্ট তুমি শিখতে পারবে জাভাতে। আচ্ছা। যা কিনা যা ভরে ভরে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট হয়েছে, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এবং হবেও। যদি কেউ জাভা জানে, সে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারে বা বুঝতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জাভা হচ্ছে এত বেশি কমপ্লিকেটেড বানিয়ে ফেলেছে কনসেপ্ট দিয়ে, যে তার জন্য শর্টকাট রাস্তা অনেকেই খুঁজে কিছু কিছু জিনিসকে শর্টকাট করে নিয়েছে, যে কারণে জাভাটা অত বেশি মানে লোকে ইউজ করতে চায় না। নাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে যদি দেখা যায়, জাভা হচ্ছে নাম্বার ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর দ্য লার্নিং পারপাস। এবার ফাইনালি কেন ইউজ হয়েছে, সেটা হচ্ছে মেন মোদ্দা কথা হচ্ছে এটাই, যে সমস্ত যখন ডেটাবেসে ডেটা রাখা হয় বা ডেটা তোলা হয় বা যাই কানেকশান ওপেন হোক, কানেকশান ক্লোজ হোক, যাই হোক না কেন, মানে যখন আমরা এফটিপিতে কাজ করি, এসটিটিপি পোর্টে কাজ করি, টিসিপিতে কাজ করি, ইউডিপিতে কাজ করি। টিসিপি ইউডিপি হচ্ছে ট্রান্সফার প্রোটোকল, ট্রান্সফার, টিসিপি হচ্ছে কি জানো, টিসিপি ট্রান্সফার কানেকশন প্রোটোকল। টিসিপি ইউডিপি এই যে এগুলো রয়েছে, এগুলো হচ্ছে এক একটা পোর্ট, ঠিক আছে, ডেটা ট্রান্সফার পোর্ট। এবার এই ডেটা ট্রান্সফার পোর্টগুলো কাজ হচ্ছে, বা ফাইলের কাজ হচ্ছে কি, আমরা যখন ফাইল মানে নর্মাল কোডিংয়ে যখন আমরা করে কাজ করি, সি লেভেলে যখন কাজকর্ম করতাম, তখন প্রত্যেকটা সি লেভেলের সমস্যাটা হচ্ছে কি, মানে সি লেভেলই তো হচ্ছে অ্যাকচুয়াল নেটিভ, তো ওই সিকে দিয়েই কিন্তু সমস্ত ডেটাবেস বলো যাই বলো না কেন, সমস্ত কিছু সি এর উপর বেস করেই বানানো। এবার কি হয়, সিতে যখনই কোনো একটা ফাইল রাইট করতে হয়, তখন ফাইল ওপেন বলে আমাকে একটা সিনট্যাক্স অ্যাপ্লাই করতে হয়, যেটা দিয়ে আমাদের ফাইল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়। ফাইল ওপেন হলো, এবার ফাইল ওপেন হওয়ার পরে ফাইলের মধ্যে ডেটা রাখা, ফাইলের মধ্যে পুট রাইট বা ফাইল রাইট কোনো একটা ফাংশন আমাদের ইউজ করতে হবে, যার মধ্যে আমরা ডেটা রাখবো। যখন ডেটাটা রাখা হবে, তারপরে হচ্ছে কি ডেটাটাকে আমাদের ক্লোজ করতে হবে, মানে ফাইলটাকে আমাকে ক্লোজ করতে হবে, মানে সেভ করার জন্য। যতক্ষণ না ফাইলটাকে ক্লোজ না করব, যদি আমরা এমনি ছেড়ে দিই উইদাউট ক্লোজিংয়ে, তাহলে কী হবে, ফাইলটা ক্রাফট হবে, মানে ফাইলটা ক্রিয়েট তো হয়েছে বাট ফাইলটা সেভ হয়নি বলে ফাইলটা ক্রাফট হয়ে যাবে। যে কারণে কী হতো, সিতে যখন ডেভেলপমেন্ট হতো, বেশিরভাগ ডেভেলপাররা ভুলভাল করতো কোড, যে কারণে দেখবে উইন্ডোজ 98, 2000 বা 2000-এর পরে যে সমস্ত উইন্ডোজের অনেক ভার্সন বেরিয়েছে, ওদের বেসিক্যালি কী হয়, এরকম ফাইল কারাপশান, ফাইলেরা এই সমস্তগুলো বেরোয়। ওই বিশেষ করে বেশিরভাগই ফাইল এরর প্রবলেম দেখতে পাওয়া যেত উইন্ডোজে। তার প্রধান কারণ হচ্ছে এটাই যে ফাইনালি যে ফাইলটাকে যে অফ করে দিয়ে বেরোতে হবে, কোনো কারণে কোনো এরর আসলে বা সেটাকে হ্যান্ডেল করে যে বন্ধ করে দিতে হবে, সেই পার্টটা করতো না। যেই মুভমেন্টটা দাং করে উড়ে গেছে, তো ব্যাস কারাপ্ট হয়ে গেল। যে কারাপ্ট হওয়ার আগে যাতে ওটাকে বন্ধ করে দেয়, ঠিক আছে, প্রবলেম এসছে, ওটাকে সাইড লাইন করে ফাইলটাকে অফ করে দিক, তাহলে কী হচ্ছে, তোমার প্রোগ্রামটা ঠিক থাকলো। অ্যাটলিস্ট তোমার যে রিসোর্সটা, মানে যে ফাইলটার উপর তুমি কিছু একটা লিখতে গেছো, সেই ফাইলটাকে করাপ্ট করতো না। কিন্তু ওখানে কী করতো, অনেক সময় সোর্স ফাইলকে করাপ্ট করে বসে থাকতো। কারণ বেসিক্যালি কী হচ্ছে, ফাইল রিড করতে গেলেও ফাইল ওপেন করতে হচ্ছে, ফাইল রাইট করতে গেলেও ফাইল ওপেন করতে হচ্ছে। তো এবার রিড করতে গিয়ে যেটাকে ওপেন করেছে, সেটাকে যেই প্রবলেম আসছে, ওটাকে বিনা বন্ধ করেই ছেড়ে দিয়েছে, ব্যাস, মানে আসল সোর্স ফাইলটাই করাপ্ট হয়ে গেছে। তো এই সমস্ত প্রবলেম হতো উইন্ডোজে।
যে কারণে কী হচ্ছে এই প্রবলেমের সলিউশন হচ্ছে জাভাতে। জাভা বেসিক্যালি করতো কি, এটাকে বলতো গার্বেজ কালেকশন, এবং এর একটা প্রপার ফান্ডামেন্টাল হচ্ছে এটাই, যখনই কিনা কোনো একটা এক্সেপশন, মানে এটা অ্যাকচুয়ালি গার্বেজ কালেকশন পরে আসছে, প্রথমে হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। যে মুমেন্টে কোনো একটা প্রবলেম শো করবে সেটাকে মানে আসার সম্ভাবনা আছে, প্রবলেম আসার সম্ভাবনা আছে, সেই মুমেন্টে ওই পার্টিকুলার ব্লকটাকে ট্রাইয়ের মধ্যে রাখলো, যেটা করতে পারে, ঠিক আছে। যদি কোনো কারণে এক্সেপশন আসে, সেই এটা এক্সেপশন হ্যান্ডলিংয়ে ওটাকে ক্যাচ পাঠিয়ে দিল, ওটা এক্সেপশন হ্যান্ডলিংয়ে ক্যাচে পাঠিয়ে দিল, যেটা এক্সেপশনটা আছে, বাই নোটিস বাই যে কোনো প্রবলেমে ওটা শো করিয়ে দেবে ডেভেলপারকে। আর ফাইনালিটা হচ্ছে তার পরের পার্ট, যখন তোমার এক্সেপশন বা এক্সিকিউশন যাই হোক না কেন, তুমি ফাইনালি ফাইলটাকে অফ করে বেরিয়ে যাও। এই কারণের জন্য ফাইনালি সিনট্যাক্সটা রয়েছে, ঠিক আছে। এবং এটা বেশিরভাগই আমাদের ফাইল রিরাইট, পোর্ট রিরাইট, এই সমস্তগুলোর ক্ষেত্রে ইউজ করা হতো। এখন বেসিক্যালি কী হচ্ছে, এখন যতগুলো আমরা জিনিসের উপর কাজকর্ম করি, সে যেটাই যে কোনো প্যাকেজ, যে কোনো লাইব্রেরি, যে কোনো টাইপের আমরা জিনিস নিয়ে আমরা কাজ করি না কেন, আমরা বেসিক্যালি কী করি, আমরা একটা প্যাকেজের উপর বেস করে কাজ করি। মানে আমরা কিন্তু ডাইরেক্টলি কোনো মানে বেস লেভেলের ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করি না। মানে বেস লেভেল বলতে সি এর কোনো ফাইল নিয়ে, সি এর কোনো ডেটা নিয়ে আমরা কাজ করি না। আমরা ডাইরেক্টলি কী করি, আমাদের 2-3টে লেয়ার অলরেডি তার উপর চলে গেছে, মিনিমাম 2-3টে লেয়ার তার উপর অলরেডি চলে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি যে ফ্রেমওয়ার্কের উপর বেস করে কাজ করি, সেই ফ্রেমওয়ার্ক বা সেই ড্রাইভার লেভেলটা মধ্যে অলরেডি এক্সেপশন হ্যান্ডলিংয়ের সমস্ত প্রসেস ওর ভিতরে অলরেডি লেখা থাকে, যে কারণের জন্য আজকের এটা আমাদের ফাইনালিটাকে আর ইউজই করতে হয় না প্রায়। অপশানে রাখা আছে বাট ইউজই করতে হয় না প্রায়, ইউজই করতে হয় না, যে কারণে তুমি এই জিনিসটা জানো না। কিন্তু আগে আমাদের এটা খুব লাগতো, এবং আমি বহুবার করেছি এই কাজটা। ফাইনালি ফাইনালি ব্যাপারটা বহুবার করেছি, কিন্তু এখন আর লাগে না সেইভাবে, ওকে। ঠিক আছে। এবার এই যে কোডটা, এইটা হচ্ছে প্রমিস রাইট করার কোড। এবার প্রমিস রাইট করার কোডটাকে আমরা PRO প্রমিস কল, ঠিক আছে। এটা হলো প্রমিস কল 1, মানে এটা ফার্স্ট কনসেপ্ট যেটাতে প্রমিস কল করছি। এই প্রমিস কলিংটাই আমরা আর এক রকমভাবে কল করি, সেটা হচ্ছে আমরা অন্য একটা ফাংশন কল করি, যেটাকে আমরা অ্যাসিঙ্ক বলে তার টাইটেল দিই, এবং তার মধ্যে আমরা এটাকে কল করি, ওকে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নেক্সট লেভেল, যেখানে আমরা অ্যাসিঙ্ক ইউজ করছি, এবং তারপরে আমরা এই প্রমিসে লেখা থাকার জন্যে এটাকে অ্যাওয়েটে কল করতে পারছি। এবং অ্যাওয়েট কী করছে, এই লাইন ততক্ষণ এক্সিকিউট করবে না যতক্ষণ কিনা এ অ্যাকচুয়ালি মানে রেসপন্স না দিচ্ছে, সেটা চাই দেন দিক অথবা ক্যাচ দিক, যাই দিক না কেন এইখান দিয়ে আসবে, এবং সেই রেসপন্সটা নিয়ে আমাদের এখানে রেসপন্সে ডেটাটা শো করবে। এবং যে ফাংশনটা আমরা লিখছি সেই ফাংশনটাকে আমাকে কল করতে হবে, তাহলে পরে গিয়ে আমাদের যে ডেটা আউটপুটটা সেটা আমরা প্রপারলি পাবো, ঠিক আছে। আর যদি কিনা কোনো কারণে আমাদের এখানে ভুল করে দিই কিছু, তা এইখানে বেসিক্যালি প্রমিসের যে ব্যাপারটা, প্রমিস হ্যান্ডলিংটা আমাদের এখানে এইভাবে হচ্ছে। এইখানে মেনলি কী হচ্ছে, যে মোমেন্টে প্রমিসে ডেটা পাচ্ছে না, তার মানে এখানে ইফ ডেটা নাল, দেন আমাদের রেসপন্স, মানে যখন কিনা রেসপন্স থাকছে না, নট, তখন হচ্ছে নো ডেটা ফাউন্ড এরর। আর তারপরে এটা কেউ স্যার অ্যাকচুয়ালি এর ভেতরে ট্রাই ক্যাচ মেথডটা এর ভেতরেও করা যায়। হ্যাঁ, সে করা যায়, সে করা যায়, ট্রাই কাজ ভেতরেও করা যায়, এবং এখান থেকেও মানে এই যে লাইব্রেরিটা আছে, এই লাইব্রেরির মধ্যেই আমরা ট্রাই কাজ ইমপ্লিমেন্ট করতে পারি, ওর মধ্যেও চালাতে পারবো। এখানে আমরা ট্রাই দিয়ে এখানে এটাকে রেখে এই পার্টটাকে এখানে ওর মধ্যে ঢুকিয়ে দেবো, আর যেটা এরর পার্টটা আসবে ওটাকে ক্যাচের মধ্যে পাঠিয়ে দেবো। ওই যে এলস এর যে পার্টটা আছে ওইটাকে এইখানে এটাকে পাঠিয়ে দিলাম। আর ভিতরে স্যার 39 নম্বর লাইনে যে
এলস রিজেক্ট আছে, ওটা কি পাঠাতে হবে? না, ওটা তো এটা অন্য এটা এটা পাঠাতে হবে। এটা তো হচ্ছে স্ট্যাটাস কোড পাঠাচ্ছে। আচ্ছা, এইখানে এখানে ওকে। বেসিক্যালি কী হচ্ছে, যখনই কোনো এররটা আসছে, ঠিক হুম আছে, হুম তখন এখানে এরর পাঠাচ্ছে। এবার এইখানে এরর কি কাজ করছে সেটা দেখা যাক। এখানে অ্যাকচুয়ালি এরর কিছু কাজ করছে না এখানে। না। এটা অ্যাকচুয়ালি আমাদের সার্ভার ইন্টারনাল এরর নয়, মানে এখানে হ্যাঁ, এইরকম না যে আমাদের এখানে ও- কোনোভাবে কানেকশন এরর হয়েছে। হ্যাঁ, এখানে ওটা বেসিক্যালি যে কী হচ্ছে, 400 এরর আসছে, ওই 400টাকে ওঠাচ্ছে হ্যাঁ, ওটা। 40400, ফোর মানে জিরো এটা ফোরটা হ্যাঁ। এটা হচ্ছে নট ফাউন্ড, এটা হচ্ছে সার্ভার সাইড রেসপন্স করেছে, এই নয় যে হ্যাঁ, সার্ভার সাইড রেসপন্স করেনি। তো সেই কারণে এইটা অ্যাকচুয়ালি কানেকশন এরর নয়, এটা হচ্ছে আমাদের ফাইল নট ফাউন্ড এরর। ফাইল নট ফাউন্ড এরর। এবার কানেকশন এরর যদি হতো তাহলে সেক্ষেত্রে আমার এখানে এই এটা আমাকে এই কাজের মধ্যে আসতে পারতো। ওকে। তো এই কারণের জন্য এটা এখানে আসবে না। এবার এই জায়গাটা কি করা যায়, এই ক্যাচ হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে কি করা যায়, এই জায়গাটায় অনেক সময় আমরা এই যে ক্যাচের যে ব্লকটা বসালাম, এইটাকে আমরা এইভাবে না করে, এবারে যদি আমি এটাকে সত্যিকারে যদি ক্যাচে যদি ফেলতে চাই, ঠিক আছে, হুম তাহলে এটাকে কী করছে, এখানে হচ্ছে এলস এলস পার্টে এরর এটা হুম পাঠানো হচ্ছে। ওকে, এটা হচ্ছে থ্রো, টিএইচ থ্রো হুম। এরর স্ট্যাটাস, ঠিক আছে, অথবা ওই এয়ারটাকে উঠিয়ে ওর ভেতরে। ঠিক আছে, এই দুটোভাবে আমরা বাট এখানে। স্যার এই রিজেক্টটা তো কাজ করবে না এক্ষেত্রে, যেহেতু থ্রো ওখানেও কাজ করছে। না, হ্যাঁ, এইবার কাজ করবে, এরকম ভাবে কাজ করবে হ্যাঁ। কারণ থ্রোটা অ্যাকচুয়ালি লাস্ট লাইনে কাজ করে। লাস্ট লাইনে কাজ করে, যে তো অ্যাজ ইফ যেটা রিটার্ন যে ফাংশনটা করে সেইটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটাকে এইভাবে রাখছে, তাহলে এখানে আমাদের এইটা আর আনকট এরর করে এখানে আমরা থ্রো এক্সেপশন, এবং এই ক্ষেত্রে আমাদের যদি এক্সেপশন যদি এখানে হ্যান্ডেল করতে হয়, তাহলে সেক্ষেত্রে এইখানে এবার আমরা ট্রাই, এই হয়ে গেল, কিন্তু আমাদের এই যে এই ক্ষেত্রে এই জিনিসটা দাঁড়ালো, ঠিক আছে। তাহলে হুম কী হচ্ছে, আমাদের এখানে ফাইনালি এটা চলছে। অ্যান্ড এখানে যদি আমরা এটাকে করি, তাহলে এখানে ক্যাচ, এখানে একটা শো করা উচিত, একটা হ্যান্ডেল তো করেছিলাম এক্সেপশন মারার জন্য, কিন্তু এখানে এক্সেপশনটা যায়নি, কেন হুম। যায়নি? ওই থ্রো এ আই থিঙ্ক প্রবলেম দিচ্ছে। থ্রো এর প্রবলেম দিচ্ছে না, এখানে এরর যে অবজেক্টটা, এই হুম অবজেক্টটা বেসিক্যালি আনকট এরর বলছে। আরে এরর তো নিতে বলেছিলাম। হুম। আমার মনে হয় কি স্যার, ওই যে উপরে যে মেথডটা লেখা হয়েছে না থ্রো এ, আমার মনে হয় যে রিজেক্ট করে যেটা দেয়া হয়েছে, ওখান থেকে স্যার ওইটা ওই পুরো পার্টটাকে আমাদের থ্রো এর মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত। না না, সেটা করা উচিত না। এখানে এটা ঠিক আছে, বাট এখানে বেসিক্যালি আমরা এখানে যে কনস্ট্রাক্টরটা যেটা মারা হয়েছে, হুম। ঠিকই তো আছে। ঠিকই তো আছে, কেন নিচ্ছে না, দেখতে হবে পরে এটা কেন নেবে না, কারণ এইভাবেই তো অ্যাকচুয়ালি এক্সেপশন থ্রো করে। এক্সেপশন থ্রো করতে গেলে এইভাবেই করতে হয়, তো সেই হিসাবে এটা ঠিকঠাকই হিসাবেই এটা শো করা উচিত। ও, এইখানে বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, এইখানে এই যে এরর যে মেসেজটা এইখানে থ্রো করার জন্য, এইখানে থ্রো করার জন্য এই লাইনটাতে আর গিয়ে প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে। আচ্ছা। তো সেই কারণের জন্য বলছে যদি থ্রো মারতে হয় লাস্টে মারো।
সরি। তো ওকে, এইটা হচ্ছে থ্রো এররটা এসছে, এরর এরর। বাট যদি আমাদের এখানে এই জিনিসটা হয় তা কোনো প্রবলেম মারছে। মারবে, কারণ এটা তো অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে আসছে। আমাদের এখানে থ্রোটা তো এইখানে যাওয়ার কথা। যাই হোক, এখানে এই থ্রোটা হিসাবে যেভাবে যাওয়া উচিত, এই মানে থ্রো সিনট্যাক্স দিয়েই থ্রোটা যায় জেনারেলি, বাট এখানে থ্রোটা কোনোভাবে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারছি না, পরে দেখা যাবে। তো এই হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচার অফ ট্রু প্রমিসের ব্যাপারটা, যেটা আমাদের এখানে কল ব্যাক ফার্স্টে যেটা হতো ES5-এ, সেটাকেই আমরা প্রমিসে যখন ইমপ্লিমেন্ট হয়েছে, সেই প্রমিসের ডেটাটা আমাদের ডাইরেক্ট ইউএল দিয়ে আমাদের এখানে প্রমিস অবজেক্ট এখানে পাঠানো হয়, এবং প্রমিস অবজেক্টের মাধ্যমে আমরা যখন ডেটা পাঠাই তখন সেটাকে অ্যাসিঙ্ক অ্যাওয়েটের মাধ্যমে ডেটাটাকে রিট্রিভ করতে পারি, এবং ফাইনালি আমরা ওটাকে শো করাতে পারছি ওই ফাংশনটাকে কল করে। এই হচ্ছে বেসিক্যালি প্রসেসটা, যেটার মাধ্যমে ডেটাটাকে আমরা পাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের আর এই পার্টটার এখন আপাতত দরকার নেই, এইটাতেই আমাদের কাজ চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই থ্রোটাকে ফেলতে গেলে পরে আমাদের এখানে একটা অবজেক্টের ব্যবহার করতে হবে, কারণ এইখানে কী হয়, এই রিজলভ যখন হয়, এই রিজলভের মধ্যে একটা ক্লাস অবজেক্ট ক্রিয়েট করতে হয়, তার মধ্যে দিয়ে মানে এখানে অ্যাকচুয়ালি একটা ক্লাস অবজেক্ট ক্রিয়েট হয়, সেই অবজেক্টের থ্রু দিয়ে আমাদের থ্রোটা ইমপ্লিমেন্ট করা হবে, তবে পরে গিয়ে কাজটা প্রপারলি করবে। এর পেছনে আরও একটা স্ট্রাকচার বিল্ড আপ হয়ে যাবে, দরকার নেই আপাতত। এই হচ্ছে পুরো কল ব্যাক, প্রমিস অ্যান্ড অ্যাসিঙ্ক অ্যাওয়েট এইভাবে কাজ করে, ঠিক আছে। এবার এর অবশ্যই এর আরও অনেকগুলো এক্সাম্পল দেখানো যেতে পারতো, বাট আপাতত আমি এটার উপরই ছাড়ছি, কারণ এই জিনিসটা অলরেডি যেহেতু তোমার কাজ করবার হয়, মেনলি কল ব্যাকের পরে, এই কল ব্যাকটার পরে প্রমিসটা এলো কেন, আর প্রমিসের পরে অ্যাসিঙ্ক অ্যাওয়েটটা এলো কেন, বলতে পারবে? মেন ব্যাপার হচ্ছে কোড সিম্পলার করার জন্যই মেনলি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করা হয়েছে। সিম্পল প্রসেস এটাই, যে যেহেতু আমাদের এখানে যখন কল ব্যাকে কাজ করে তখন এটা হচ্ছে কল ব্যাক ট্রি ক্রিয়েট হয়ে যাচ্ছিলো, মানে ভেতরে 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 ঢুকেই যাচ্ছিলো। তো মানে কি হয়, যদি কিনা আমাদের মাল্টিপল ডেটাকে যদি একসঙ্গে জয়েন করতে হয়, মাল্টিপল ইউআরএল ডেটা কখনো জয়েন করেছো? দুটো ইউআরএল থেকে ডেটা এসছে, দুটো আলাদা আলাদা ইউআরএল থেকে ডেটা এসছে, এবং সেই দুটো ইউআরএলের ডেটাকে জয়েন করতে হবে একসঙ্গে, করেছো কখনো? দুটো ইউআরএল মানে দুটো আলাদা আলাদা এপিআই থেকে ডেটা কল করে ওটাকে মার্জ করে জয়েন করানো। হ্যাঁ, বেসিক্যালি ব্যাপার হচ্ছে এখানে ইউজার্স আছে আর সঙ্গে পোস্টস আছে, ঠিক আছে। এবার প্রত্যেকটা ইউজার, একটা ইউজার 10টা 10টা করে পোস্ট লিখছে, তাহলে সেই ইউজার আর পোস্টকে একসঙ্গে মার্জ করে তোমাকে শো করাতে চাও তোমার ইউআইতে, তখন কীভাবে করবে? হ্যাঁ, এটা অবশ্য করেছি, মানে যেরকম আমি বলছি, মানে আপনি বলছেন যে ইউজার 1 10টা পোস্ট লিখেছে, ইউজার 2 10টা পোস্ট লিখেছে, এরকম ভাবে, তাই তো? মানে এখানে বেসিক্যালি এটা ইউজার্স হলো, ওকে, কনস্ট পোস্ট, ঠিক আছে। এবার কী হচ্ছে, আমরা যখন ইউআরএলে যখন ডেটাটাকে শো করাবো তখন আমরা দুটোকে কানেক্ট করে
শো করাবো। আপাতত আমি এটাকে কনসোলে শো করাবো। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমার এখানে ইউজার্স ডেটা জেসন, পোস্ট ডেটা জেসন, ওকে। এবার এই দুটোকে মার্চ করতে হবে। তাহলে কি করব, এখানে ইউজার্স ডট ইউজার্স ম্যাপ করে এখানে ইউজার সঙ্গে এটা, পোস্টের সঙ্গে এটা, এটা করেছি স্যার। করলে যখন ম্যাপ করে যে ডেটাটা আসবে সেই ডেটাটার উপরে ওই আইডির উপরে করে ওটাকে ফিল্টার চাপালেই হয়ে যাবে, মানে ইউজার আইডি তে ম্যাপ করে যাবে। তাহলে কি হচ্ছে, এইখানে কনস্ট্যান্ট টাইপ ভ্যারিয়েবল কোথায় রাখা আছে, ইউজার হ্যাঁ, এটাও হতো স্যার, আপনি যেটা করেছিলেন ঠিকই ছিল, ওটাকে লেট না করে ওটাকে একটা কনস্টের মধ্যে যেটা নিয়েছেন ওটাকে আরেকখানা কনস্ট ভেরিয়েবলের মধ্যে ফাইনাল ডেটাটাকে প্রিন্ট করলেই হয়ে যেত। এই জায়গাটা, হ্যাঁ, ওইটাকে একটা অন্য একটা কনস্টের মধ্যে অন্য ভেরিয়েবলে স্টোর করলেই হয়ে যেত ওটা। কিন্তু এটা তো হতো না, কারণ বেসিক্যালি কি হচ্ছে, আমার এখানে এই যে ইউজারটা আসলে এটা হচ্ছিল আমার স্ট্রিং এ, আপনি বললেন কি ইউজারের মধ্যে ওটাকে পেস্ট করতে। হ্যাঁ, তো এই ইউজার্সের মধ্যে আমার যে ডেটা ছিল সেটা ছিল কি স্ট্রিং এ ছিল, এইখানে যে ডেটা আসছে সেটা হচ্ছে আমার জেসনে কনভার্ট হচ্ছে। এবার এইটা আবার রিরাইট করছি, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমার তো এইখানেই তো আটকে যেত, কারণ আমার তো এটা কী হচ্ছে স্ট্রিং থেকে জেসনে কনভার্ট হতে দিত লেট যদি না করতাম। না 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 না, তো আমাকে এখানে লেট করে দিতেই আমার প্রবলেম সলভ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আমাদের এই মাল্টিপল ডেটা কলিংয়ের জন্য আমাদের এই প্রসেস আমরা ইউজ করে থাকি, ওকে। আচ্ছা, এখানে রেসপন্স নট ডিফাইন্ড, কনস্ট রেস equal to users. কি প্রবলেম, নট ভ্যালিডেশন ঠিক আছে, নট ভ্যালিডেশন, এক মিনিট স্যার, এটা এই প্রবলেমটা তো একটা এক্সট্রা কিছু পড়ে গেছে মনে হচ্ছে। এক্সট্রা কিছু পড়েছে, যদি এক্সট্রা পড়তো তাহলে এখানে কি করে এলো, মনে হচ্ছে তাই হচ্ছে। হ্যাঁ, তাও ঠিক, ওইটা যদি এক্সট্রা পড়তো তাহলে এখানে কি করে আসতো। না এটা তো এসছে, হ্যাঁ এটা তো ঠিকই আছে, এটা ঠিকই আসছে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে ইউজার্সটা এর সঙ্গে অ্যাসাইন হচ্ছে, রেসপন্সের মধ্যে দিচ্ছেন এই ডেটা। স্যার ডেটাস যেটা লিখেছেন না নিচের ডেটাসটাকে ওটাকে ডেটাস লাইন নাম্বার 79 এর পর, লাইন নাম্বার 79 এর পর। আরে এইটাই তো এখানে সেট করছি ইউজার্সে, নাহলে তো এখানে ডাইরেক্টলি আমি ইউজার্সেই তো লিখে দিতে পারতাম, মানে এটা এখানে এরকম না লিখে এইখানেই তো ইউজার্স। এইটার দরকার নেই, এইটা দরকার, তাহলে ঠিক হয়ে যাবে। বেসিক্যালি কী হচ্ছে, এটাকে এটা করছে, তার জন্য বেসিক্যালি কী হচ্ছিল আমাকে অ্যাকচুয়ালি সেই কারণে কী হয়েছিল, এখানে আমাকে একটা মানে এখানে একটা হেল্প দিয়েছিল, সেটা হচ্ছে কি এখানে বলছিল জেসন ডট স্ট্রিংগিফাই করো, তাহলে এখানে তোমার রেসপন্সে কোনো প্রবলেম আসবে না।
একটা কোয়েরি আছে ওখানে হুম আমরা সরি স্ট্রিংগিফাই যখন করি আর হুম যখন পার্স করি দুটোর মধ্যে ডিফারেন্স করি। স্ট্রিংফাই মানে হচ্ছে তোমার ওটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে আর পার্স করলে তোমার অবজেক্ট কনভার্ট হচ্ছে, যখন কিনা তুমি এটাকে আলাদা আলাদা করে অবজেক্টে কেটে কনভার্ট করতে। আলাদা না আলাদা আমি করে আমি আমি কেটে আমার বলছো। কোয়েশ্চেনটা স্যার ওটা স্ট্রিংগিফাই মানে স্যার ওটা 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 বলছি না স্যার। মানে দেখুন মানে ধরুন একটা অ্যারে আছে, ঠিক আছে, হুম একটা অ্যারে অফ ডেটা আছে, মানে হুম অ্যারে অফ অবজেক্ট আছে, ঠিক আছে, হুম সেটাকে আমরা কি করব, স্ট্রিংগিফাই করব না পার্স করব? অ্যারে অফ ডেটা আছে, তো সেটাকে তুমি যখন মানে ট্রান্সপোর্ট করবে তখন ওটা স্ট্রিংগিফাই করবে, আর যখন ওটাকে নিয়ে প্রেজেন্ট করবে, শো করবে, তখন ওটা অবজেক্ট করবে। হুম, মানে পার্স করব। মানে যখন তোমাকে ওটা আহ, দেখাতে হবে, তখন তোমাকে ওটাকে পার্স করতে হবে, অবজেক্টে কনভার্ট করে নিতে হবে, তাহলে তুমি ওটাকে পার্স, প্রপারলি দেখাতে পারবে। ওকে। কিন্তু যখন তুমি পোর্টালে ট্রান্সফার করবে, মানে তবে যখন ওটার উপরে অবজেক্ট হলে অবজেক্টের উপরে তবেই তো আমি ম্যাপ ফাংশন বা যা যা ফাংশন আছে আমি সেগুলো চালাতে পারবো। হুম কিন্তু যখন তুমি পাঠাচ্ছ এক জায়গা হুম, থেকে আরেক জায়গায়, যখন ডেটা পাঠাচ্ছ, তখন তোমাকে ওটাকে স্ট্রিং করে পাঠানো ভালো, পাঠাতে হবে। তাহলে কী হবে, ওকে, ডেটাটা প্রপারলি পাস হবে। ওকে, ডেটা ডেটা তখন প্রপারলি ঠিক পাস আছে, হবে। অবজেক্টে পাঠালে ডেটা পাস ঠিক হবে না, আছে। কারণ স্ট্রিং হচ্ছে বেসিক্যালি ফ্ল্যাট ডেটা, ঠিক আছে, আর অবজেক্ট হুম, হচ্ছে হুম, স্পেশাল ডেটা। হুম, তো সেই কারণে কী হচ্ছে, ওই স্পেশাল ডেটার সঙ্গে ফ্ল্যাট ডেটার পার্থক্য হচ্ছে এটাই, যে স্পেশাল ডেটা যখন তুমি কনভার্ট করে নিচ্ছ, তখনও হুম, আলাদা আলাদা চাঙ্কে, মানে পার্টে পার্টে ভেঙে যেতে পারে। কিন্তু যখন তুমি পাঠাচ্ছ, তখন ওটাকে কী করছো, হুম। একটা দড়ির মতন সোজা সুতো বানিয়ে ছেড়ে দিচ্ছ। স্ট্রিংয়ে পাঠিয়ে দিচ্ছি। হুম, স্ট্রিং মানেই তো সুতো। ওকে। স্ট্রিংয়ের হ্যাঁ, স্ট্রিংয়ের বাংলা মানে হচ্ছে সুতো বা দড়ি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো ওই সুতো বা দড়ি বানিয়ে ছেড়ে দিচ্ছ, টানতে সুবিধা হচ্ছে, পাঠাতে সুবিধা হচ্ছে। ওকে, আর অবজেক্ট হলেই পরে কী হচ্ছে, ওটার একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। ওকে। টেকনিক্যাল ভাষা কত সিম্পলিফাই এক্সপ্লেনেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ। এগুলো কি আর টেকনিক্যাল দিয়ে হয় সব কিছু? আজকের মতন এই অবধি। এটা কি ম্যাক্সিমিলানের ক্লাসে কেউ